আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাইকে ব্রাদার্স সাজেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই একটু জয়েন হয়ে যাও, ঠিক আছে? সবাই একটু জয়েন হয়ে যাও, একটু শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, একটু শেয়ার দিয়ে দাও। একটু জয়েন হয়ে যাও। হ্যাঁ, আজকে আমরা একটু কাটমার্ক নিয়ে কথা বলবো এবং পরবর্তীতে করণীয় কি এটা নিয়ে কথা বলবো। আর তোমাদের রেসপন্স যদি ভালো থাকে ইনশাল্লাহ, তাহলে আমি হলো ডাবির যে ইংলিশটা আছে, হ্যাঁ, ডাবি ইংলিশ প্লাস বাংলা, এই সলভটা কেউ দেয় না, ঠিক আছে? এইটার সলভটা আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যদি তোমরা থাকো, ঠিক আছে, যদি তোমরা থাকো আর কি, ঠিক আছে? ডাবি ইংলিশ প্লাস বাংলা সলভটা যদি তোমরা থাকো আর কি, যদি তোমরা থাকো, ঠিক আছে? যদি তোমরা থাকো আমি অবশ্যই ইনশাল্লাহ দিব, যত রাতই হোক, ঠিক আছে? তারপর নিয়ত আছে, যদি তোমরা থাকো ডাবি ইংলিশ আর বাংলা সলভ, ঠিক আছে, আজকে রাতে ইনশাল্লাহ দিব, ঠিক আছে? তোমাদের উপরে ডিপেন্ড করতেছে। সো একটু জয়েন হয়ে যাও, ঠিক আছে? একটু জয়েন হয়ে যাও, একটু শেয়ার দিয়ে দাও একটু, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। হ্যাঁ, আজকে রাতে অনেকেরই মন খারাপ, অনেকে আমাদের এসএমএস দিতেছো যে ভাইয়া পরীক্ষা মন মতো হয় নাই, পরীক্ষা খারাপ হয়েছে। ফিজিক্সে অনেকে বলতেছো ফিজিক্স আনসার করো নাই, ঠিক আছে? অনেকে বলতেছো ফিজিক্স সিকিউ ভাই টাচ করি নাই, আনসার করি নাই, ঠিক আছে? অনেকে বলতেছো ভাই ম্যাথ ভালো হয় নাই, ঠিক আছে? ম্যাথ সিকিউ ভালো হয় নাই, এমসিকিউ ভালো হয় নাই, ফিজিক্সের এমসিকিউ একটু হার্ড হয়েছে, নানা টাইপ প্রশ্ন বলতেছো। হ্যাঁ, সো ওগুলো নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? একটু জয়েন হয়ে যাও, ঠিক আছে? আর তোমাদের যদি ইনশাল্লাহ অনেকে যদি বাংলা ইংলিশ দাগাইতে চাও, দাগাইছো, এরকম যদি হয়ে থাকে, এটার অ্যাকচুয়াল সলভ একদম অরিজিনাল সলভ, ঠিক আছে? আমি একটু ঘাটাঘাটি করে একদম সুন্দর করে এটা সলভ রেডি করছি, আমার কাছে সলভ রেডি আছে। আমি সলভ ক্লাসটা নিতে চাইলাম, পরে আবার ভাইও বললো যে আসলে অনেকেই কাটমার্ক জানতে যাচ্ছ এবং পরবর্তী করণীয় নিয়ে জানতে যাচ্ছ, তো এই জন্য আসলে এটা নিয়ে আগে কথা বলতে আসছি। একটু জয়েন হয়ে যাও। হ্যাঁ, আর আমার ব্যাচে যারা আছে তারা একটু কি বলে, আমার ওবিসিটি ব্যাচে আর ওবিসিটি হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে একটু লিঙ্কগুলো দিয়ে দাও, ঠিক আছে? বাকির একটু জয়েন হয়ে যাও। আরো একটু তোমাদের একটু শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, নিজেদের টাইমলাইনে একটু শেয়ার দিয়ে দাও। অনেকেই এমসিকিউ কাটমার্ক কত হলে হ্যাঁ খাতা দেখবে, হ্যাঁ সব বলবো। একটু জয়েন হয়ে যাও। সাকিব আহমেদ শামীম বলছে ভাই এমসিকিউ কাটমার্ক কত হলে খাতা দেখবে, হ্যাঁ বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, কাটমার্ক 60-65 থাকবে আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমার অ্যানালাইসিস বলবো, হ্যাঁ একদম অ্যানালাইসিস বলবো, টোটালি অ্যানালাইসিস বলবো, টেনশন নিও না, ঠিক আছে? তাহলে এটা আমি লিখে রাখি এদিকে, ঠিক আছে? ডাবি ইংলিশ প্লাস বাংলা সলভ, ঠিক আছে? তোমরা চাইলে দিব আর কি, ঠিক আছে? ইংলিশ প্লাস বাংলা সলভ আমি রেডি করে রাখছি, তোমরা চাইলেই দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আগে এটা নিয়ে কথা বলি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, কারণ আজকে যেহেতু ডাবি পরীক্ষা হয়ে গেছে, মোটামুটি বলতে পারো যে বাংলাদেশের প্রেক্ষাপটে বুয়েট প্রিলি হয়ে গেছে, বুয়েট প্রিলি রেজাল্ট দিছে, তার মানে বাংলাদেশের প্রেক্ষাপটে, ঠিক আছে, শিক্ষার যে বড় বড় মানে কি বলে এটাকে আশ্রয়স্থল বলে, এই আশ্রয়স্থলে সবগুলাই মোটামুটি কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, মানে মোটামুটি কয়েকটা বড় বড় বিগ বাজেটের যেগুলো আছে সেগুলো কিন্তু হয়ে গেছে। ডাবি হয়ে গেছে, বুয়েট প্রিলি হয়ে গেছে, মেডিকেল হয়ে গেছে, ডেন্টাল হয়ে গেছে, ঠিক আছে? এরপরে তাহলে অনেকে এই বিষয়গুলো নিয়ে অনেক টেন্সড, এই জন্যই আমরা কি ক্লিয়ার আসে না ঠিক আছে? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা দেখো তো, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সব ক্লিয়ার আছে কিনা? আচ্ছা, আমরা কথা বলা শুরু করি। অনেকে জয়েন হয়েছ, আচ্ছা সবার আগে আসো, আমাদের টোটাল পরীক্ষা হয়েছে 100 মার্কে, ঠিক আছে? আমরা বলছি 60 মার্ক এমসিকিউ আর 40 মার্ক সিকিউ
অনেকে বলতেছো মানে খাতা দেখবে কিনা, মানে খাতা কত হলে দেখবে। আমরা এর আগের দিনও বলছি, আমি যেটা হলো অল ডিটেলসে বলছি, এনে 24 এনে 12, ঠিক আছে, অর্থাৎ 36 মার্ক। 36 মার্ক হলো তোমার 5 মার্ক। হ্যাঁ, এর মধ্যে আমি বলছি এমসিকিউ 60, ঠিক আছে, 60তে তোমাকে পেতে হবে 24 পেলে 24 যদি 5 মার্ক তুমি পাও, ঠিক আছে, তাহলে তোমার সিকিউ দেখবে। অর্থাৎ তোমাকে 60তে আউট অফ মানে 24 আউট অফ 60 এটা যদি তুমি পাও তাহলেই শুধুমাত্র সিকিউ খাতা তোমার মানে দেখবে। আদারওয়াইজ তোমার সিকিউ খাতা তুমি যদি এখানে 23 পাও, কথার কথা 23 যদি পাও, তাহলে তোমার খাতা দেখা হবে না। সিকিউতে তুমি যতই ভালো করো, সিকিউতে তুমি এরকমও যদি হয় যে 30 পাইতা, তারপরে তোমার খাতাই দেখা হবে না, তোমার রেজাল্ট দেখবা হলো ফেলড আসছে, রেজাল্ট ফেলড আসবে। তাহলে সবার আগে যেটা হলো, যেটা তুমি মানে যারাই পরীক্ষা দিছো, যদি এমসিকিউতে মানে এমসিকিউতে যদি তুমি 24 পাও তাহলে তোমার সিকিউ এর খাতা দেখা হবে, আদারওয়াইজ তোমার সিকিউ এর খাতা দেখা হবে না। আমি কিন্তু আবারও বলতেছি 24 তোমাকে পেতেই হবে। 24 যদি না পাও, তুমি যত ভালো পরীক্ষায় সিকিউতে দাও, তোমার খাতা কেউ দেখবে না, তার মানে তোমার রেজাল্টই আসবে না, তোমার রেজাল্ট ফেলড আসবে, ঠিক আছে। তাহলে এমসিকিউতে তোমাকে পেতে হবে 24, ঠিক আছে, 5 মার্কের জন্য। এখন তুমি যদি 24 পাও, দেন তোমার সিকিউ এর খাতা দেখা হবে। দেন যদি এটা 24 পাও, দেন সিকিউতে যদি ধরো তুমি 12 উপরে পাও, 12 যদি পাও, তাহলে 24 আর 12 টোটাল 36, এই 36 যদি পাও, তার মানে তুমি পাস করছো, তোমার রেজাল্ট আসবে। হ্যাঁ, সবার আগে ইম্পর্টেন্ট রেজাল্ট আসা। কেন? আমি দেখছি ঢাকা ইউনিভার্সিটি তো অনেকেই ভালো পরীক্ষা দেয়, ঠিক আছে, সিকিউতে এমনও হয়েছে যে অনেকে এলো 40 পাইছে, এমসিকিউতে 10 পাইছে, টোটাল নেওয়ার কিন্তু ভালোই 50 পাইছে, বা এরকম হয়েছে যে সিকিউতে 45 পাইছে, এমসিকিউতে কি পাইছে 11 পাইছে। দেখো এটা টোটাল মার্ক কিন্তু 56, অনেক ভালো মার্ক, বাট রেজাল্ট আসে নাই। শুধু কিসের জন্য? এই যে সিকিউ 11 পাইছে, ফেল আসছে, ঠিক আছে। এখন অনেকে আমাদের বলতেছো যে আমরাও একটু ক্লিয়ার করি, যদি এর আগে আমি ক্লিয়ার করছি, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বা যে যেটা দাগাইছো, যে 4টা সাবজেক্ট দাগাইছো, ঠিক আছে, বাংলা ইংরেজি দাগালে একই কথা, সেম কথা, যে তোমাকে এমসিকিউ 24 ক্ষেত্রে যে ভাই আমি তো ফিজিক্সে 0 পাবো, কোনো সমস্যা নাই। তুমি কেমিস্ট্রিতে যদি 12 পাও, ম্যাথে যদি হলো ধরো 10 পাও, এটাতে যদি তুমি হলো 12 পাও, দেখো তোমার মার্ক অনেক হয়ে গেছে। মানে টোটাল কথা হলো তুমি কোনো সাবজেক্টে 0 পাইলেও কোনো সমস্যা নাই, টোটাল এমসিকিউ তোমাকে 24 পেতেই হবে। এগুলো আগের কথা ছিল, আর আমি ডিটেলসে যাচ্ছি না। আর সিকিউর ক্ষেত্রে একই কথা, অনেকে বলতেছো যে ফিজিক্সের সিকিউ আমি টাচ করি নাই, ফিজিক্সে 0 পাবো, কোনো সমস্যা নাই, টোটাল 12 পাইলে তুমি পাস, ঠিক আছে। সো এটা নিয়ে আমি আর কথা বলতেছি না, 5 মার্ক তোমরা বুঝতে পারছো, রেজাল্ট কে পাবা এটাও বুঝতে পারছো, তার মানে তোমাকে 24 আর 12 এইটা পেতেই হবে, ঠিক আছে, তাহলে তোমার রেজাল্ট আসবে। আর তোমার সিকিউ এর খাতা তখনই দেখবে যদি 24 বেশি পাও, 24 বেশি না পাইলে বা 24 না পাইলে তোমার সিকিউ এর খাতা দেখা হবে না। এটা ক্লিয়ার? ওকে, দেন আসলে মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা, ঠিক আছে, কাটমার্কের ক্ষেত্রে অনেকে বলতেছো যে এইবার বায়োলজি সহজ ছিল। হ্যাঁ, আমিও বলতেছি বায়োলজি সহজ ছিল, কেমিস্ট্রি মোটামুটি সহজ, হ্যাঁ, আর বাকি যেটা আছে ফিজিক্স প্লাস ম্যাথ, ঠিক আছে, ফিজিক্স প্লাস ম্যাথ মানে মোটামুটি কঠিন বলা চলে। ইভেন বলতে পারো যে ফিজিক্স যেটা আসছে, ফিজিক্স ভালো কঠিন আসছে, মানে মোটামুটি ভালো লেভেলের কঠিন আসছে, ঠিক আছে, ফিজিক্স ভালো লেভেলের কঠিন আসছে। ওকে, আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে 2টা সাবজেক্ট মোটামুটি তারা ভালো, মানে একটু সহজ করছে। বায়োলজি সহজ করছে, তার মধ্যে একটা সিকিউ কিন্তু একটু হার্ডই করছে ধরতে পারো। একটা সিকিউ বিবর্তনের যে সিকিউটা আসছে, এটা সবার খুব বেশি কমন পড়ছে বলে আমার মনে হয় না, মানে সবাই খুব ভালো মতে 5টা পয়েন্ট লিখে আসতে পারছে, এটা আমার বিশ্বাস হয় না, ঠিক আছে। বেশিরভাগ ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে নাই, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের এই সিকিউটা এত বেশি ভালো হয় নাই, মানে এখানে 2.5 মার্কের একটা গ্যাপ কিন্তু তারা রেখে দিচ্ছে। আর বাকি 3টা সিকিউ খুবই সহজ আসছে, ওরা সবাই 7.5 পাবে, যদি ভালো মতো লেখে 7.5 পাবে ইনশাল্লাহ এনে, ঠিক আছে। আর এমসিকিউ এর যে ব্যাপারটা আসছে, ধরো হিমোগ্লোবিনের যে প্রশ্নটা আসছে, বা একটা শর্ট সিলেবাসের বাইরের থেকে 2টা বা 3টা প্রশ্ন আসছে, তো সব মিলে আমি ধরলাম ওইখানেও তুমি হলো মোটামুটি কি 12 বা 13, কেউ 14 পর্যন্ত কারেক্ট করতে পারো, বা 15 পাইতে পারো। তাহলে মোটামুটি বায়োলজিতে তুমি 20 মার্ক কিন্তু পাইতেছো, ঠিক আছে, যারা ভালো 20 মার্ক মোটামুটি বায়োলজিতে তুলতে পারতেছো। কেমিস্ট্রির ক্ষেত্রে একই কথা, কেমিস্ট্রি সিকিউ এমসিকিউ এভারেজ আসছে, ওইখানে তো তুমি 20 মার্ক পাইতেছো। ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে দেখো, তুমি যদি 10+10 ধরো, তারপরেও কিন্তু তোমার টোটাল আউট অফ মার্ক কিন্তু 60 আসতেছে। অর্থাৎ এবার আমার ধারণা, আমি যতটুকু অ্যানালাইসিস করছি, বা ফিজিক্স ম্যাথ নিয়ে যারা পড়াই তাদের সাথে যতটুকু আমি মানে কন্ট্যাক্ট বা হলো আমার অ্যানালাইসিস দেখছি, সবার অ্যানালাইসিস আমি দেখছি, তোমাদের মার্ক 60 আউট অফ 100, ঠিক আছে, আউট অফ 100 যারা 60+,
ঠিক আছে 60+ যারা আছো তারা মোটামুটি ধরতে পারো আমার বিশ্বাস, ঠিক আছে। এইবারে কাটমার্ক ডাবির কাটমার্ক, ঠিক আছে 60+, এটা যারা আসো মোটামুটি তারা বিশ্বাস রাখতে পারো ইনশাআল্লাহ তোমার যে কোনো একটা সাবজেক্ট অবশ্যই আসবে, সেটা ওয়েটিং থেকে আসুক সেটা সরাসরি আসুক। তার মানে মুদ্রা কথা যেটা হলো যে এই 36 তো পাস মার্ক রেজাল্ট আসার জন্য তোমাকে এলো মানে তুমি যদি যে কোনো একটা সাবজেক্ট আসতে গেলে তুমি 60+ যারা আসো, ঠিক আছে তারা মোটামুটি সিকিউর। বাট 65+ যারা আসো মানে তারা একদম 100% শিওর থাকতে পারো মোটামুটি, যে তারা একদম শিওর থাকতে পারো যে ইনশাআল্লাহ তুমি সাবজেক্ট পাচ্ছ। 65+ যারা তাদের পরীক্ষা অনেক মোটামুটি ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। যদিও প্রশ্ন সহজ হয়েছে কিন্তু প্রশ্ন সহজ হয় নাই, প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড হয়েছে। 65 অনেক ভালো মার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য 65 এই ইউনিটের জন্য খুবই ভালো মার্ক। মানে 65 যারা আছো তারা নিশ্চিন্তে থাকতে পারো ইনশাআল্লাহ তোমার রেজাল্ট অনেক ভালো হবে। আর 60+ যারা আছো তারা যে কোনো একটা সাবজেক্ট ইনশাআল্লাহ পেয়ে যাবা। ইভেন এমনও হইতে পারে যে 55+ যারা আছো তারাও একটা সাবজেক্টের আশা করতে পারো, হয়তো বা ওয়েটিং লিস্ট থেকে, ঠিক আছে 55 যারা আছো তারা ওয়েটিং লিস্ট থেকে সাবজেক্ট টানতে পারে তোমাদের। কারণ যেহেতু এখনো বুয়েট পরীক্ষা হয় নাই, ঠিক আছে বুয়েট পরীক্ষা প্রিলি রেজাল্ট দিছে। আচ্ছা বুয়েট প্রিলি যারা রেজাল্ট দিছে, যারা চান্স পাইছো তাদেরকেও কংগ্রেচুলেশন, ঠিক আছে তাদেরকে অনেক কংগ্রেচুলেশন। যাদের হয় নাই মন খারাপ করার কোনো দরকার নেই, ওটা নিয়ে কথা বলবো আমরা। তো বুয়েট প্রিলি যেহেতু বুয়েট প্রিলি রেজাল্ট দিছে, মানে বুয়েটের যেহেতু এখনো রেজাল্ট হয় নাই, মানে বুয়েট পরীক্ষা হয় নাই, সো এখান থেকে অনেক স্টুডেন্ট বুয়েটে চলে যাবে, ঠিক আছে। সো আমার মোট কথা যেটা হলো যে কাটমার্কের ব্যাপারে যদি বলি, কাটমার্কের ব্যাপারে যদি বলি তাহলে একদম যে কোনো একটা সাবজেক্ট ইনশাল্লাহ এগুলো, তারপরে তো এদিক সেদিক হইতে পারে, তোমরা পরীক্ষা দিছো তোমরা আরো ভালো বুঝবা। যে কোনো সাবজেক্ট ইনশাল্লাহ 60+ যারা আছো, ঠিক আছে আর হলো মোটামুটি ভালো সাবজেক্ট যারা 65+ আছো, হ্যাঁ ঠিক আছে। আর হলো ওয়েটিং লিস্ট থেকে কাটমার্ক 55+ এটা হইতে পারে ইনশাল্লাহ। এটা আমার ধারণা, হ্যাঁ আবারও বলতেছি এটা আমার ধারণা, বা আমি যতটুকু অ্যানালাইসিস করছি সব জায়গা থেকে এটা আমার ধারণা, ঠিক আছে। যারা মোটামুটি 55-এর উপরে আছো তারা মোটামুটি একটা আশা রাখতে পারো। বাট যারা মোটামুটি 55 বা হলো 50-র নিচে আছো তাদের আশা করাটা দুরূহ, হ্যাঁ আশা করাটা একটু দুরূহ, ঠিক আছে। সো এটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নাই। যাদের মার্ক 50-র নিচে আছে, বিশেষ করে 55 যাই আছে, 50-র নিচে যারা আছে, হ্যাঁ তারা আশা না রাখা ভালো, তারা পরবর্তীর জন্য ভালো মতো প্রিপারেশন নেওয়া উচিত আমার মনে হয়, আমার বিশ্বাস। মানে তাদেরকে পরবর্তীতে ভালো প্রিপারেশন নেওয়া উচিত, বুঝতে পারছি। সো 50-র নিচে যারা আছো আমার কথা থাকবে তাদের জন্য পরামর্শ হবে, পরবর্তী করণীয় নিয়ে আমি কথা বলবো। তাহলে আমার কথা হলো 60+ যারা আছো যে কোনো একটা সাবজেক্ট ইনশাল্লাহ তুমি পাবা। 65+ যারা আছো মোটামুটি তোমরা ভালো একটা মানের একটা সাবজেক্ট ইনশাল্লাহ পাবা, ঠিক আছে। আর 55-এর উপরে যারা আছো ওয়েটিং লিস্ট থেকে, এটা ভাগ্যের উপরে নির্ভর করে, তবে তারপর আমার বিশ্বাস ওয়েটিং লিস্ট থেকে 55+, ঠিক আছে। এটা একটু এদিক সেদিক হইতে পারে, ঠিক আছে, তবে আমার ধারণা এরকমই হওয়ার কথা। বাট 50-র নিচে যারা আছো তারা বাকি যে ভার্সিটিগুলো আছে খুবই সিরিয়াসলি পড়াশোনা শুরু করো। এই মোমেন্ট থেকে, আজকের এই মোমেন্ট থেকে তুমি পড়াশোনা শুরু করো। এটা যাতে মনে না হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অলরেডি হয়ে গেছে, সো এইখানে তোমার হাত নাই কোনো কিছু করার। সো এইখানে আল্লাহর কাছে দোয়া করো যে তোমার ভাগ্যে যদি আল্লাহ দাবি লেখা রাখে ইনশাল্লাহ তোমার দাবি হবে। আর যেহেতু এটা সেকেন্ড টাইম নাই, সো এখানে আফসোসের কোনো ব্যাপার নাই, বা এখানে পরবর্তীতে তোমার চিন্তা করার কোনো সুযোগ নাই। সো এই জন্য আমার কথা থাকবে, সো দাবির ক্ষেত্রে যারা 50-র নিচে আছো তারা চোখ বন্ধ করে বাকি ভার্সিটিগুলা একদম জীবন মরণ দিয়ে পড়াশোনা করো, যে আমাকে পেতেই হবে কিছু একটা, আমাকে কিছু একটা করতেই হবে, ওকে। আচ্ছা তাহলে তো গেল এটা জিপিএ সহ 68, না এটা কিন্তু আমি উইদাউট জিপিএ বলছি, উইদাউট জিপিএ, হ্যাঁ জিপিএ তো ফুল সবারই আছে মোটামুটি, জিপিএ নিয়ে কথা বলিনি এই বছর, জিপিএ সবারই আছে। সো জিপিএ নিয়ে কথা না, উইদাউট জিপিএ 60+, মানে 50+ যারা আছো, মানে মোটামুটি কথা 50-র নিচে যারা আছো তারা আশা করাটা একটু কষ্টকর, ঠিক আছে। উইদাউট জিপিএ, অবশ্যই উইদাউট জিপিএ তো অবশ্যই সবারই আছে এই বছর, মানে গণহারে প্লাস পেয়েছে, গণহারে গোল্ডেন পেয়েছে। সো জিপিএ কারো কম আছে ওটা হলো মানে ওটা তো তোমার ব্যাপার, জিপিএ তে কম থাকলে এগুলো তার একটু মার্ক বেশি লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার একদম, ঠিক আছে। তো উইদাউট জিপিএর কথা বলছি, আমি যতটুকু অ্যানালিসিস করছি প্রত্যেকটা প্রশ্ন আমি ঘেটে দেখছি, ঠিক আছে। এবং ফিজিক্স ম্যাথ যারা সলিউশন দেয় তাদের থেকে হলো রিভিউ দেখছি, সব রিভিউ দেখে আমার কাছে এটাই সবচেয়ে স্ট্যান্ডার্ড মনে হয়েছে 50-র নিচে এই বছর আশা করাটা। কারণ প্রশ্ন 50 অনেক সময় আগের বছরগুলোতে যদি বলি 52 থেকে 55-এ অনেকেরই হয়েছে,
ওয়েটিং লিস্ট থেকে। বাট এই বছর একটু একটু সম্ভাবনা কম। কেন? কারণ এই বছর বায়োলজি প্লাস কেমিস্ট্রিটা একটু সহজ হয়েছে। খুব সহজ হয়েছে আমি অবশ্যই বলবো না, প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল, প্রশ্ন অবভিয়াসলি স্ট্যান্ডার্ড ছিল, দাবি অবশ্যই স্ট্যান্ডার্ড প্রশ্ন করে, ঠিক আছে। বাট তারপরেও তুলনামূলক একটু দাবির তুলনায়, দাবিতে এই বছর বায়োলজিতে কোনো সাইন্টিফিক নেমে আসা নাই, দাবির ইতিহাসে এটা খুব কম হয়েছে। সাইন্টিফিক নেম না আসা মানেই প্রশ্ন একটু সহজ হয়েছে। বাকি প্রশ্নগুলো খুব বেশি একদম হায়ার স্টাডির প্রশ্ন আসছে ব্যাপারটা এমন না, কারণ দাবিতে অনেক প্রায় বছরই 1-2টা প্রশ্ন একদম টোটাল বাইরে থেকে আসে, যেটা এই বছর করেই নাই। এই বছর শর্ট সিলেবাসের বাইরে থেকে 2-1টা প্রশ্ন আসছে, বাট ম্যাক্সিমাম প্রশ্ন, যেমন হাইড্রা থেকে যে প্রশ্নটা আসছে, আমার বিশ্বাস হাইড্রা যারা না পড়ছে তারাও পারছে। কারণ কি ওইখান থেকে বাকি প্রশ্নগুলো দেখলেই বোঝা গেছে যে ওটা হাইড্রার জনন স্পোরোলেশন কখনোই নয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হলো মোট কথা, যে এইটা হলো আমার মোটামুটি আমার ধারণা, ঠিক আছে। হয়তো বা এই কম বেশি হইতে পারে, তোমাদের কিরকম মনে হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানাইতে পারো, ইনশাল্লাহ তোমাদেরটা আমি দেখবো বা হলো বিবেচনায় রাখবো, ঠিক আছে। তবে আমার ধারণা এটা মোটামুটি সবচেয়ে সিকিউর একটা জায়গা, আমি যতটুকু বলছি, যারা যারা সিকিউরের আছে তারা সিকিউর থাকতে পারো, ওকে। আচ্ছা, এখন দাবি পরবর্তীতে করণীয় কি? দেখো, দাবির পরবর্তীতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, 2-3টা জায়গা আছে, বিশেষ করে আমি ওগুলো নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে। তাহলে দাবি পরবর্তী করণীয়, দেখো দাবি পরবর্তীতে করণীয় তোমার কি কি সামনে সুযোগ আছে। আচ্ছা, যারা ফার্স্ট টাইমার আছো তাদের জন্য বলতেছি, যারা ফার্স্ট টাইমার আছো তাদের জন্য কি কি আছে। সবার আগে যদি বলি কৃষি গুচ্ছ, 2 নম্বর যদি বলি জাবি 2টা জায়গা আছে, ক এবং গ ইউনিট, হ্যাঁ, ক এবং গ। তারপর যদি বলি শুধু গুচ্ছ বা জিএসটি, ঠিক আছে। মোটামুটি আর বাকি কিছু ভার্সিটি আছে, বাট তোমাদের যদি অপশন বলি এই 3টা জায়গা আছে, ঠিক আছে। আমি আবারও বলতেছি, তোমাদের যদি অপশন বলি এই 3টা জায়গা আছে। আর যারা এর মাঝখানে, আর বাকি যেটা ফার্স্ট টাইমারদের জন্য, পরে সেকেন্ড টাইমের যে ব্যাপারটা আছে, সেকেন্ড টাইম মেডিকেল প্লাস ডেন্টাল আছে। সো এটা অনেক দূরের ব্যাপার, এটা এখন এই মোমেন্টে তুমি এই পরীক্ষা দেওয়ার আগে এটা নিয়ে ভাববা না। এটা তুমি যত ভালো স্টুডেন্টই হও, সেকেন্ড টাইম, আমি আবারও বলছি, সেকেন্ড টাইমের চান্স পাওয়ার হার অনেক কমে গেছে। এইবার ধারণা করা হচ্ছে মাত্র 400 প্লাস মাইনাস, হ্যাঁ, 400 প্লাস মাইনাস স্টুডেন্ট, মানে যদি এটা অথেন্টিক ওরকম আমরা নিউজ পাইনি, বাট তারপরে যতদূর শুনতে পারছি 400-র মতো, 400 বা 400-র কম। গত বছর 475 ছিল, এবছর ওরকম ডিরেক্ট কোনো নাম্বার বলে নাই। এবছর যতটুকু শোনা যায় 380 বা 400-র মতো স্টুডেন্ট হয়তো বা সেকেন্ড টাইম চান্স পেয়েছে, বা আরও কম হইতে পারে। তার মানে দেখো, টোটাল 4300 স্টুডেন্ট, তার মধ্যে মাত্র 400 হলো সেকেন্ড টাইম পেয়েছে, যেটা আমাদের সময়, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন 5 নাম্বার কাটা যেত না। ওই বছরগুলোতে আমাদের 3300 সিট ছিল, এর মধ্যে সেকেন্ড টাইমার ছিল আমাদের 2100, ফার্স্ট টাইমার আমরা ছিলাম মাত্র হলো 1200। আমাদের যদি তুমি এটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবা আমাদের সময় কত বেশি সেকেন্ড টাইম চান্স পাইতো। ওই হারটা এখন রিভার্স হয়ে কত কমে গেছে। সো এই জন্যই যারাই সেকেন্ড টাইম দিবা, এগুলাকে একদম হাইস্ট প্রায়োরিটি দিয়া তারপর তুমি পরীক্ষা দিবা, সেকেন্ড টাইমের কথা ভাববা, হ্যাঁ। আমার কথা হলো, তুমি এই সুযোগগুলা কিন্তু পরবর্তীতে কষ্টকর হয়ে যাবে। তুমি এই বছর অবশ্যই একটা জায়গায় নিজেকে সেট করে তারপর তুমি সেকেন্ড টাইম করো, আমার কোনো সমস্যা নেই, বাট অবশ্যই সেকেন্ড টাইম করবা, বাট একটা জায়গায় সিকিউর হওয়ার পর, ঠিক আছে। এটা পর্যন্ত ক্লিয়ার? সো আমার ব্যাপারটা থাকবে, এর মধ্যে যারা আমার মেডিকেল আছো, যারা এতদিন মেডিকেল প্রিপারেশন নিছো, যাদের ম্যাথ বা ফিজিক্স একটু উইক, বা এই পরীক্ষা দিয়ে তোমার মনোবল একটু কমে গেছে, তাদের জন্য ওয়ান এন্ড অনলি অপশন হলো জাবিডি ইউনিট। চোখ বন্ধ করে জাবিডি ইউনিটের প্রিপারেশন দিবা। আমি বলতে পারো যে ভাই আপনারা পড়ান এই জন্য, না, এরকম না ব্যাপারটা। তুমি যদি ম্যাথ ফিজিক্স কম পারো, মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো, বা পরবর্তীতে মেডিকেল নিতে যাচ্ছ, চোখ বন্ধ করে তোমার জাবিডি ইউনিট তোমাকে অবশ্যই টার্গেট করতে হবে। কেন টার্গেট করতে হবে? ফার্স্ট কথা, এখানে বায়োলজি ম্যাক্সিমাম, ঠিক আছে। তারপরে এখানে কেমিস্ট্রি আছে,
ঠিক আছে, কেমিস্ট্রি মোটামুটি, এরপরে এই কেমিস্ট্রি আছে। তো এই দুইটা সাবজেক্ট পরবর্তীতে সেকেন্ড টাইম করতে সময় তোমাকে অনেক বেশি হেল্প করবে। কারণ তুমি যদি বায়োলজি এবং কেমিস্ট্রি দুইটা সাবজেক্ট একদম ফুললি ডেডিকেটেড দিয়ে পড়তে পারো জাবির জন্য, পরবর্তীতে সেকেন্ড টাইমে তোমাকে এটা অনেক অনেক বেশি আগায় রাখবে। তুমি যদি খুঁটিনাটি পড়তে পারো শর্ট সিলেবাস সহ, আমার বিশ্বাস তোমার মেডিকেল এবং ডেন্টালে সেকেন্ড টাইমের প্রিপারেশন অনেক বেশি আগায় যাবে। কারণ মেডিকেল ফিজিক্স মোটামুটি সহজ, এটা সবাই জানো, যারা এবার পরীক্ষা দিয়েছ, ঠিক আছে, তারা অনেক ভালো জানো। তার মানে মেডিকেল ফিজিক্স খুব বেশি প্যারা তুমি খাবা না, প্যারা খাবা কেমিস্ট্রি নিয়ে আর বায়োলজি নিয়ে। সো তুমি যদি কেমিস্ট্রি বায়োলজি ভালো মতো প্রিপারেশন নাও, সেকেন্ড টাইমের প্রিপারেশনটা হয়ে যাবে। পাশাপাশি জাবিতে তুমি একটা ভালো একটা সিট পাওয়া যাবে। আর জাবির প্রিপারেশনের জন্য কিন্তু অনেক বেশি প্রতিযোগিতা, ঠিক আছে। জাবিতে এখন মোটামুটি 80,000 প্লাস মাইনাস পরীক্ষা দেয়, ঠিক আছে, 80,000 বা তার বেশি, বা প্রায় 1 লাখের মতো পরীক্ষার্থী থাকে। সিট যদি বলি, জাবির সিট তোমরা জানো, জাবির সিট 165টা, ঠিক আছে, প্লাস 165টা, মানে 165টা ছেলে, 165টা মেয়ে, ছেলে মেয়ে আলাদা থাকে তোমরা জানো। তার মানে সিট কিন্তু খুবই কম। মানে মেয়েদের জন্য যদি বলি, মেয়েদের জন্য সিট আছে হলো 165টা, ছেলেদের জন্য সিট আছে 165টা। আর সবাই এখন জাবির জন্য আলাদা করে কোচিং করে। মানে তুমি যদি জাবির পরীক্ষা এমনি দিতে যাও, আমার বিশ্বাস তোমার চান্স পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। তোমার পজিশন আসবে, তুমি যদি ভালো স্টুডেন্ট হওয়া হয়তো বা 200 প্লাস আসবে, কিন্তু তোমার চান্স হওয়া অনেক কষ্টকর হয়ে যাবে। মানে তোমাকে 165-র ভিতরে থাকতে হলে তোমাকে অবশ্যই একটা গাইডলাইন লাগবে, ঠিক আছে। গাইডলাইনের জন্য তুমি যদি হইতে দাও, আমাদের একটা ব্যাচ আছে, ঠিক আছে, দাবি পরবর্তী ওবিসিটি ব্যাচ চলতেছে। এই ব্যাচে এই নাম্বারে যোগাযোগ করবা। আমাদের ভর্তি ফি বর্তমানে 1699 টাকা থেকে আমরা অফ রেখা 1499 টাকা রাখছি। এখানে যে ক্লাসগুলো আছে সবগুলা ক্লাস রেকর্ডেড আছে, সবগুলা ক্লাসের লিঙ্ক দেওয়া আছে একসাথে সুন্দর করা, এবং সবগুলা ক্লাসের মধ্যে এক্সাম লিঙ্ক দেওয়া আছে। তুমি এক্সামগুলো এখনো দিতে পারবা এবং এখনো তুমি দেখতে পারবা তুমি কত মার্ক পাচ্ছ। এবং জাবি স্ট্যান্ডার্ডের যত কিছু আছে, মানে জাবিতে যেইভাবে পরীক্ষা হয় প্রত্যেকটা টপিক ওইভাবে পড়ানো হয়, ঠিক আছে। সো আমার কথা, যারা একদম জেনুইনলি জাবিডি ইউনিট পড়তে চাও, পাশাপাশি সেকেন্ড টাইমের চিন্তা ভাবনা আছে, চোখ বন্ধ করে আমাদের ব্যাচটা এনরোল করতে পারো। এবং অবশ্যই যারা হতাশ, তারা অবশ্যই, আমি এই পোস্টে একটা লিঙ্ক দিয়ে দিছি, এই লিঙ্কে একদম বাস্তবসম্মত, হ্যাঁ, তোমার ভাইয়ার গেঞ্জি এটা, হ্যাঁ, যদি আমি আজকে ক্লাসে জাহাঙ্গীরনগরের একটা গেঞ্জি পরে আসছি, একদম বাস্তবসম্মত তোমার ভাইয়া, ঠিক আছে, তোমার মাহমুদ ভাইয়া যে জাবিডি ইউনিটে ফার্স্ট হয়েছিল, এই তোমার মাহমুদ ভাইয়াও কিন্তু মেডিকেলে এই 2বার ব্যর্থ, বা ঢাকা ইউনিভার্সিটিতে ব্যর্থ, সব জায়গায় ব্যর্থতার গল্প থেকে বের হয়ে আসা, মাদ্রাসা থেকে একজন স্টুডেন্ট হয়েও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে একটা ইউনিটের প্রথম স্থান অধিকার করছে, শুধুমাত্র তার ডেডিকেশন দ্বারাই হয়েছে। সো আমার কথা, তুমি নিজেও পারবা, তুমি একটা এরকম জিনিয়াস, এবং আমার বিশ্বাস তুমি একটা বিশ্ববিদ্যালয়ের একটা ইউনিভার্সিটিতে যে কোনো একটা জায়গায় তুমি অবশ্যই টপ করবা, যদি তুমি নিজের উপরে বিশ্বাস রাখো এবং নিজের পরিশ্রম ঠিক রাখতে পারো, ইনশাল্লাহ। বুঝতে পারছি? সো আমার কথা থাকবে, আমি আবারও বলতেছি, আমার কথা থাকবে যে তোমার ক্ষেত্রে যদি এরকম হয় যে আমি যে কন্ডিশনগুলো বললাম, কন্ডিশনগুলো, আর যদি কেউ ম্যাথ ফিজিক্স ভালো পারো, সে কৃষি গুচ্ছ খুব ভালো মতো দিবা। কারণ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় খুবই একটা রিনাউন্ড একটা জায়গা, এবং ওইখান থেকে অনেক বেশি প্রসপারাস লাইফ অনেকে লিড করতেছে। প্লাস গুচ্ছের জন্য সাস্ট আছে, সাস্ট থেকে গুচ্ছ অবশ্যই দিবা। কারণ বুয়েট প্রিলি রেজাল্ট যেহেতু হয়ে গেছে, অনেকেই হতাশ হয়ে গেছো, বুয়েট প্রিলিতে অনেকেই টিকো নাই। সো আমার কথা হলো, হতাশা থেকে বের হয়ে তুমি এমন একটা জায়গায় আসো যে জায়গাটা তোমার স্ট্রং জোন। এমন জায়গায় দৌড় দিবা না যে জায়গাটা তোমার স্ট্রং জোন নাই। অনেকে কি করো যে, অনেকের ব্যাপারটা হলো, অনেকেই ম্যাথ ফিজিক্সে খুব, শোনো, 1 মাস 2 মাস ম্যাথ ফিজিক্স পড়ে খুব বেশি আহামরি জ্ঞানী হয়ে যাওয়া যায় না। আর এই বছর তুমি ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্ন আসছে, এটা যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে, এই শর্টকাট টেকনিকে তুমি চান্স পাবা না, ঠিক আছে, একদম করা কথা। এটা যে শর্টকাট টেকনিকে, যে অমুক ভাইয়ের কাছে শর্টকাট টেকনিকে 1 মাসে পড়ে আমি একদম দাবিতে টপ করে ফেলবো, এটা এইবার যারা পরীক্ষা দিয়েছ, তুমি পরীক্ষার্থী, তুমি আজকে নিজে জানো যে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথ আর ফিজিক্স কি পরিমাণ প্রশ্ন আসছে, বা কি স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসছে, এবং এটার আনসার করা কতটা ডিফিকাল্ট ছিল। প্রত্যেকটা স্টুডেন্ট আমার মনে হয় বের হওয়ার পর বুঝতে পারছে যে ফিজিক্স বা ম্যাথ কি লেভেলের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি করতে পারে। বুয়েট প্রিলির কথা আমি বাদই দিলাম, এবং বুয়েট প্রিলি অনেকে টিকে গেছে হয়তো বা, বাট সামনে কিন্তু আরেকটা বড় পদক্ষেপ, বড় একটা পথ তোমার জন্য বাকি আছে, যেটা হলো বুয়েটের রিটেন, এবং ওইখান থেকে কিন্তু অরিজিনালি চান্স হবে, ঠিক আছে। সো জায়গাগুলো অনেক বড়, যুদ্ধক্ষেত্র অনেক বিশাল। সো যুদ্ধক্ষেত্রে তোমাকে টিকে থাকতে হলে, ওই বলে না, টিকে থাকতে হলে তোমাকে যুদ্ধ করেই টিকে থাকতে হবে, ওরকম ডিফেন্সিভ মেথডে গেলে লাভ নাই, অ্যাগ্রেসিভ মেথডে তোমাকে যেতেই হবে, ঠিক আছে। ওই যে বাংলাদেশের ক্রিকেটারদের মতো যে বাম হাতি হলে ডান হাতি বলার দেওয়া যাবে না, ডান হাতি হলে বাম হাতি কম্বিনেশন লাগবে, এইসব আজে বাজে চিন্তা না করে যে সবার জন্য সব ঠিক, আমার জন্য সব ঠিক,
যদি শুধুমাত্র আমি পড়াশোনা ঠিকমতো করতে পারি, আমি ডেডিকেশন দেখাইতে পারি, আমার বিশ্বাস বা তোমাদের জন্য আমার বিশ্বাস তোমরা অবশ্যই ভালো করবে। ঠিক আছে? আচ্ছা, এটুকু পর্যন্ত বুঝতে পারছো? সো আমার কথা হলো তোমাদের যদি যে জায়গাগুলো আছে, আর যারা সেকেন্ড টাইমার আছো তাদের নিয়ে কথা হলো যে সেকেন্ড টাইমারের জায়গা কিন্তু আরো কম, অনেক কম। সেকেন্ড টাইমে যারা আছো তাদের জন্য কৃষিগুচ্ছ একটা সিলেকশন পদ্ধতি আছে, এটা নিয়ে একটা ঝামেলা, অনেকে সিলেকশনে বাদ হয়ে যাও। ঠিক আছে? সো যাদের সিলেকশনে ঝামেলা তারা এটা নিয়ে আর চিন্তা না করে চোখ বন্ধ করে অন্যভাবে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আচ্ছা, বা প্রথমবার যারা হলে সিলেকশনে টিকো নাই, এই বছরও টিকার সম্ভাবনা কিন্তু অনেক কম, মানে টিকে যাবা কিনা বলা যায় না আসলে। এই বছর A+ কতটুকু হয়েছে সবকিছু নিয়ে ডিপেন্ড করে। যে যাই হোক, গত বছর যারা টিকো নাই এইবার প্লাস মাইনাস টিকতে পারো, আবার নাও টিকতে পারো। ঠিক আছে? আচ্ছা, আরেকটা যেটা হলো গুচ্ছের ক্ষেত্রে প্রশ্নটা করে সাস্ট থেকে। সো সাস্ট থেকে প্রশ্ন করার কারণে ওইখানে জাফর ইকবাল স্যার আছে। ঠিক আছে? তো ওইখান থেকে প্রশ্ন আসলে খুব স্ট্যান্ডার্ড হয়। আসলে প্রশ্ন আমার কাছে মনে হয় প্রশ্ন বাকি ইউনিভার্সিটির মতো সাস্টের যে প্রশ্ন হয়, সাস্টের প্রশ্নটাই গুচ্ছেতে আসে বেশিরভাগ, ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো এই জন্য গুচ্ছের প্রশ্ন কিন্তু অনেক বেশি হাইলি স্ট্যান্ডার্ড বলে। ঠিক আছে? আর জাবির প্রশ্ন বরাবরই কঠিন হয়। জাবি ক ইউনিটটা মোটামুটি একটু ইজি আছে যারা ভালো মতো দেখতে পারো, অথবা জাবির ডি ইউনিট যেটা। ঠিক আছে? জাবির ডি ইউনিটে খুব বেশি মার্ক পাওয়া লাগে ব্যাপারটা এমন না, তবে প্রশ্নটা কিছু সিলেক্টিভ জায়গা থেকে হয়। কেন? কারণ জাবি ডি ইউনিটের ক্ষেত্রে মোট 16টা সেট হয়। 16 সেট প্রশ্ন করতে গেলে বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন ছক আছে বা বিভিন্ন জায়গা আছে যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে। কেন? কারণ 16টা সেটে সেম প্যাটার্নের কোশ্চেন রাখতে হয়, মানে একই জায়গা থেকে বারবার কোশ্চেন হয়। তাহলে ওই জায়গাগুলো যদি তোমাকে আমি সিলেক্ট করে দিতে পারি, তুমি দেখবা জাবি ডি ইউনিটে অনেক ভালো রেজাল্ট করছো। তা আমার বিশ্বাস তুমি 100-র মধ্যেই থাকতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে? এবং আমার বিশ্বাস বা আমাদের ডেডিকেশন, তোমরা যারা আমাদের ওবিসিটি ব্যাচে আছো তোমরা নিজেরাও জানো আমার আর তোমার মাহমুদ ভাইয়া দুইজনের ডেডিকেশন আমাদের ব্যাচের প্রতি কতটা বেশি। আর যারা ভর্তি হইতে চাও তারা অবশ্যই রিভিউ নিয়ে তারপর ভর্তি হবা। আর যারা মন খারাপ করে আছো তারা অবশ্যই লিঙ্কে দেয়া, মানে পোস্টে দেওয়া লিঙ্কটা অবশ্যই গল্পটা পড়বা। প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কথা তোমাদেরই নিয়ে, তোমাদেরকে মানে উৎসর্গ করে দেওয়া। কারণ তোমার যাতে মনে না হয় যে আমি পারবো না, তোমার যদি এটা আজকেও মনে হয় এতগুলো পরীক্ষা, অনেকে বলতে পারো যে ভাইয়া এতগুলো পরীক্ষা কি, যে ভাইয়া মেডিকেল দিছি হয় নাই, ডেন্টাল দিছি, ঠিক আছে, হয় নাই, তারপর AFMC দিছি, অনেকেই দিছি অনেকে দেওয়া নাই, এটাও হয় নাই। তারপরে বুয়েট প্রিলি রেজাল্ট হয়েছে আজকে, এটাও হয় নাই। ঠিক আছে ভাই, আজকে ডাবি পরীক্ষা দিছি 50-এর নিচে পাবো, এটাও হয় নাই। ঠিক আছে? বা হলো মাঝখানে আরো ছোটখাটো 2-1টা পরীক্ষা হয়েছে বা ওগুলাও হয় না, বা ওগুলো আমি দেই নেই। তার মানে এতগুলা ব্যর্থতা। ঠিক আছে? যে ভাইয়া আমাকে দিয়ে কিছুই হবে না, আমি পারবো না। তবে আমার বিশ্বাস, দেখো এতগুলা ব্যর্থতার মধ্যেও এখনো অনেকগুলো জায়গা আছে। ঠিক আছে? আমার কথা তুমি ইনশাল্লাহ পারবা, এটা থাকতে হবে। ইনশাল্লাহ পারবো, আমাকে বিশ্বাস করতেই হবে, আমাকে বিশ্বাস রাখতেই হবে, আমি পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো আমার কথা হলো পারবো ইনশাল্লাহ। সো আমার কথা হলো নিজেকে জাজ করো। আজকে যেহেতু পরীক্ষা দিয়েছো, ম্যাথ ফিজিক্স কতটুকু পারো, কতটুকু তুমি কভার করতে পারবা, তুমি পড়লে কি আসলে পারবা কিনা, এই জায়গাগুলো কভার করে দেন তুমি একটা ডিসিশনে আসবা যে আমি কি ডি ইউনিটে বায়োলজিক্যাল ফ্যাকাল্টিগুলোতে জন্য টার্গেট করব, না গুচ্ছে টার্গেট করব, না আমি কৃষিতে টার্গেট করবো। এটা খুব ইম্পর্টেন্ট, টার্গেটিং ফ্যাক্ট। ঠিক আছে? একটা নির্দিষ্ট মার্কেটিংয়ে সবসময় বলা হয় যে টার্গেটিং, ফেসবুক মার্কেটিং বলো, অনলাইন মার্কেটিং বলো। ধরো আমার যে প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম, আমার নিজের কথাই বলি, আমার অনলাইন প্ল্যাটফর্মে টার্গেটিভ পিপুল কারা? টার্গেটিভ পিপুল হলো ধরো 16 বা 17 বা 18 বছর বয়সে, মানে HSC থেকে শুরু করে মোটামুটি 22 বা 25 বছর পর্যন্ত। আমার কিন্তু 50 বছরের টার্গেট করে লাভ নাই। 50 বছরের বৃদ্ধ একজন, তাকে আমার কিন্তু আমার এই অনলাইন প্ল্যাটফর্মে দরকার নেই। আবার যে এলো 10 বছরে, তাকেও আমার দরকার নেই। তাহলে আমার টার্গেট পিপুল কিন্তু ওই 18 থেকে মোটামুটি 25 পর্যন্ত, অথবা 16 থেকে 25 পর্যন্ত। তাহলে টার্গেটিংটা খুব ইম্পর্টেন্ট। এন্ড টার্গেট যদি তুমি ঠিক করতে পারো তাহলে তোমার সব সম্ভব। এন্ড তুমি টার্গেট করতে পারো না, তুমি যে তোমার কোন জায়গায় গ্যাপ আছে, তোমার কোনটা ফোকাস করা উচিত। ঠিক আছে? অনেকে কি হয়, অনেকে হলো বায়োলজি ভালো, মানে বায়োলজি কম পারে বা পারে না, কেমিস্ট্রি মুখস্থ পারে না, বা এরকম অনেক ঝামেলা আছে, তারপরে মেডিকেল প্রিপারেশন নিতে। অনেকে আবার ম্যাথ ভালো পারে, কনসেপ্ট অনেক ক্লিয়ার, তারা আমার দেশে মেডিকেলে আসছে। এগুলো না, এতে আমার সবচেয়ে মনে হয় যে যেটাতে ভালো পারদর্শী তার সেটাতে যাওয়া উচিত। কেউ যদি ভার্সিটিতে, মানে ভার্সিটি কনসেপ্টে অনেক ভালো পারে, তাকে অবশ্যই ভার্সিটিতে যাওয়া উচিত। কেউ যদি মেডিকেল কনসেপ্টে বা এরকম মুখস্থ জায়গা, যদিও মুখস্থ না, সব জায়গায় এখন কনসেপ্টের দরকার, তারপর অনেকে বলে যে মেডিকেলে মুখস্থ বেশি,
বা এটাই মনে রাখার ব্যাপারগুলো অনেক বেশি থাকে, তো ওই টাইপ হলে মেডিকেলে আসা উচিত। বুয়েটের কনসেপ্ট যদি ভালো থাকে তাহলে বুয়েটের বা বুয়েট কুয়েট এগুলোতে যাওয়া উচিত। জায়গাগুলো ফিক্সড করা উচিত, নিজেকে জাজ করা উচিত, ঠিক আছে? তাহলে অনেক বেশি ভালো করবে ইনশাল্লাহ। সো আমার কথা থাকবে, ঠিক আছে, একদম ব্যর্থতা না, তুমি সফল হবা। তোমাকে আনতে হবে যে ব্যর্থতা না, ঠিক আছে, মানে ইম্পসিবল না, এটা আই এম পসিবল করো। ইম্পসিবলটাকে আই এম পসিবল করো। এটার জলজন্ত উদাহরণ হলো তোমার মাহমুদ ভাই। আমি বলছি গল্পটা আজকে সবাই পড়বা, গল্পটা সবাই পড়বা, ঠিক আছে? তোমার মাহমুদ ভাই, যদি বলি তোমার মাহমুদ ভাইয়ের গল্পই, ঠিক আছে, যদি আমি লিখে দিছি সবটুক, ঠিক আছে? ফার্স্ট কথা, তোমার মাহমুদ ভাই হাফেজ ছিল, ঠিক আছে? আচ্ছা, 1 নম্বর হাফেজ। তোমার মাহমুদ ভাইয়ের গল্পই বলি, হ্যাঁ? আচ্ছা, সেকেন্ড কথা ছিল হলো প্রথম থেকে সপ্তম শ্রেণী পড়াশোনা করে নাই। প্রথম থেকে সপ্তম শ্রেণী জানতো না, সরাসরি অষ্টম শ্রেণীতে ভর্তি। সরাসরি কোন শ্রেণীতে ভর্তি হয়েছে? অষ্টম শ্রেণীতে ভর্তি। আচ্ছা, এরপরে কি হয়েছে? এসএসসিতে কত পাইছে? 4.81। আচ্ছা, তারপরে হলো এইচএসসিতে ভালো মতো পড়াশোনা করলো, তারপরে 4.75। NA+ নাই, মানে A+ পায় নাই, NA+ পায় নাই, ঠিক আছে? আচ্ছা, দেন ফার্স্ট টাইম মেডিকেলে দিতে গেল। আমি একটু ব্যর্থতাগুলো দেখাচ্ছি তোমাদের, হ্যাঁ, যাদের মনে হচ্ছে যে তোমাকে দিয়ে হবে না। ফার্স্ট টাইম মেডিকেল দিতে গেল, নাম্বার পেলো 66.5, যেটা দিয়ে বগুড়া মেডিকেল চান্স হয়েছে অনেকেরই, ঠিক আছে? কিন্তু কি হলো, ওই বছর রেজাল্টের উপর, নর্মালি আমাদের সময়গুলোতে রেজাল্টে 100 নম্বর ছিল, ওই বছর রেজাল্টের জন্য 200 নম্বর করলো, ঠিক আছে? তো ওর রেজাল্টে 100 নম্বর হলে কাটা যেত 4, ঠিক আছে? রেজাল্টে 200 নম্বর কাটা যাওয়াতে নাম্বার কাটা যেত 8, পরে চান্স হলো না। আচ্ছা, দেন সেকেন্ড টাইমে আবার ভাবলো যে সেকেন্ড টাইম আবার মেডিকেল করবে। এই বছর কি হলো, যে আগে আমাদের সময় পর্যন্ত, আমাদের সময় ফার্স্ট টাইম থেকে সেকেন্ড টাইম কোনো নাম্বার কাটা যেত না, 5 নাম্বার কাটা যেত না, 5 কাটা যে ব্যাপারটাই 5 কাটা যেত না। ওদের বছর থেকে তোমার ভাই যে বছর পরীক্ষা দিল, তোমার মাহমুদ ভাই যে বছর পরীক্ষা দিল, ওইখানে 5 নাম্বার কাটা যেত। তাহলে আগের ছিল 8, বর্তমানে আরো 5, এগুলো 13 নম্বর কাটা, ঠিক আছে? পরে কত নম্বর কাটা? 13 নম্বর। তোমার ভাই সেকেন্ড টাইমে পাইলো 70 মার্ক, আরো ভালো করলো, 66.5 থেকে 70 পাইলো, 13 নম্বর কাটা যায় 57, 13 কাটা যায় কত? 57। এই বছর চান্স হলো না, ঠিক আছে? এই বছরও চান্স হলো না। দেখো তাহলে তুমি কতগুলো জায়গা, সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে নাই, এসএসসিতে A+ নাই, এইচএসসিতে A+ নাই, ফার্স্ট টাইম মেডিকেলে চান্স হয় নাই, সেকেন্ড টাইম মেডিকেলে চান্স হয় নাই, ঠিক আছে? এবং লাকিলি সেকেন্ড টাইম যে পরীক্ষাটা দিছে, এই পরীক্ষার ধরো আজকে রাতে রেজাল্ট হয়েছে, মানে যেই দিন রেজাল্ট হয়েছে, যেদিন রাতে রেজাল্ট হয়েছে, মানে মেডিকেল রেজাল্ট হয়েছে, যেদিন রাতে মেডিকেল রেজাল্ট হয়েছে, সেকেন্ড টাইম মেডিকেল রেজাল্ট যেদিন হয়েছে, তার পরের দিন সকালে 9টা থেকে যাবি পরীক্ষা, ঠিক আছে? 9টা থেকে যাবি ইউনিট পরীক্ষা। আমি তো বললাম না, আমি তো তোমার মাহমুদ ভাইয়ের পড়াশোনায় কি বলে বয়সে 2 বছরের ছোট, বাট পড়াশোনায় কিন্তু হচ্ছে আমি উপরে। তো এই জন্য আলটিমেটলি পড়াশোনার ব্যাপারে আমি সবসময় ওকে গাইডলাইন করতাম, ঠিক আছে? বলতে পারো যে তোমার মাহমুদ ভাই আমার স্টুডেন্ট ছিল, তো আমার লাইফে ও হলো সবচেয়ে বেস্ট স্টুডেন্ট, যাকে পড়ায় আমার সবচেয়ে বেশি তৃপ্তি ছিল, যাকে জিজ্ঞেস করলে আমি যে সব কিছু পারতো, যাকে জিজ্ঞেস করলে বায়োলজি কোনো কিছু আমার আটকাইতো না, আমি ওর বায়োলজি যতটুকু জিজ্ঞেস করতাম প্রত্যেকটা লাইন টু লাইন, ইভেন আমার চেয়ে মনে হলো ভালো পারতো, এরকম মনে হইতো। ও যখন বায়োলজি পড়তো আমার কাছে মনে হতো আমার চেয়েও ভালো পারে, আমি যা জিজ্ঞেস করতাম সব পারতো, ঠিক আছে? যে জেনুইনলি পরিশ্রমটা করছে। আমি লাস্ট 4 মাস দেখছি ও মোবাইল টাচ করে নাই, ঠিক আছে? লাস্ট 4 মাস মোবাইলটা আমার কাছে জমা দিয়ে রাখছিল, ডেডিকেশন দেখাইছে বলে কিন্তু ভালো করছে, হয়তো বা মেডিকেলে চান্স পায় নাই, বাট ভালো করছে, ঠিক আছে? 4 মাস কোনোদিন দেখি নাই রাতে 5 ঘন্টা বা 6 ঘন্টার বেশি ঘুমাইতে, রাতে 3টা বা 4টা পর্যন্ত পড়তো, সকাল 7টা বা 8টায় উঠে যেত। এইটাই ওর একদম ডেইলি রুটিন ছিল। এবং ও যে রুমে পড়তো, ওই রুমে কেউ যদি মানে কথা বলতো, একটু উচ্চারণটা মানে একটু গলাটা স্বরটা যদি একটু বেশি হইতো, সাথে চিল্লানি মারতো যে আমার রুমের আশেপাশে যাতে কোনো শব্দ না হয়। পড়াশোনার যে ডেডিকেশনটা, এটা আমার ভাইয়ের মধ্যে আমি দেখছি, ঠিক আছে? সো এই ডেডিকেশনটা তোমাকে দেখাইতে হবে। তুমি সেকেন্ড টাইমার, তুমি ব্যর্থ, তোমার অনেকগুলো গ্যাপ, ওই গ্যাপগুলো তোমাকে ওই ডেডিকেশন দিয়ে ওভারকাম করে যেতে হবে, বুঝতে পারছি? আচ্ছা, দেন পরের দিন সকালে পরীক্ষা,
সবচেয়ে মজার জিনিস যেটা হলো অ্যাডমিট কার্ড খুঁজে পাইতেছিলাম না, বুঝছো? অ্যাডমিট কার্ড খুঁজে পাইতেছিলাম না, ভাবছি মেডিকেলে চান্স হয়ে যাবে, 2 ভাইয়ের বিশ্বাস ছিল, ভাই যেহেতু ভালো করতো, রেটিনাতেও কয়েকবার ফার্স্ট হয়েছে, সারা বাংলাদেশেই ফার্স্ট হয়েছিল, ঠিক আছে, প্রাইমেটেও ফার্স্ট হয়েছে, মেডিকোতে পরীক্ষা দিয়েছে, ওইখানে প্লেস করছিল, মোটামুটি ময়মনসিংহে সব কোচিংয়ে প্লেস করছে। তার মানে বিশ্বাস ছিল যে যত 13 কাটা যাক আর যাই কাটা যাক 80-85 পাবে ইনশাল্লাহ, হয়তো বা চান্স হয়ে যাবে, ঠিক আছে। বাট লাকিলি কিন্তু চান্স হয় না। যাই হোক, অনেক প্রেশারে গেছিল, সকালে অসুস্থ হয়ে গেছিল, ভাগ্যে আল্লাহ লেখে নাই। তা আমি বলি ভাগ্যে লেখে নাই, এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ সবসময়, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার, এই জন্য আল্লাহ এই জায়গায় ফার্স্ট করে দিছে। ওর অনেক ইচ্ছা ছিল ছোটবেলা থেকে, কারণ ও যে ব্যাচে পড়তো ওইখান থেকেই, ওই শুভ কিন্তু তোমার মাহমুদ ভাইয়ের খুব ভালো ফ্রেন্ড, ঠিক আছে। শুভ হলো ওই বছর মেডিকেলে সারা বাংলাদেশে ফার্স্ট হলো ময়মনসিংহ রেটিনা থেকে। তোমার মাহমুদ ভাই আর শুভ একসাথে এক বেঞ্চে পয়সা পরীক্ষা দিত, মাঝে মাঝে তোমার ভাই ফার্স্ট হইতো, মাঝে মাঝে ও ফার্স্ট হইতো, বেশি মানে ও ফার্স্ট হইতো, মেজো ভাই ফার্স্ট হইতো, এমন মানে উলট পালট হইতো। তা আলটিমেটলি মেজো ভাই চান্স পায় নাই, ও কিন্তু ফার্স্ট হয়ে গেছে। তো ওর মনে একটা ইচ্ছা ছিল যে ও যাতে কোনোদিন ফার্স্ট হয়, এবং দেখো লাকিলি ও কিন্তু ফার্স্ট হয়েছে। হ্যাঁ, মেডিকেলে হয় নাই, কিন্তু বাংলাদেশের একটা রিনাউন্ড ইউনিভার্সিটিতে, রিনাউন্ড একটা জায়গায় ফার্স্ট হয়েছে, ঠিক আছে। এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা দান, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দেখো, তারপর যেটা বলতেছিলাম, ঠিক আছে, এই জন্যই বললাম আল্লাহ তাআলা কিন্তু ফার্স্ট করছে। এখন ওই দিন মজার কাহিনী যেটা হলো, ওই দিন রাতে কিন্তু অ্যাডমিট কার্ড খুঁজে পাচ্ছিলাম না, বুঝছো, অ্যাডমিট কার্ড খুঁজে পাইতেছিলাম না। তারপর অনেক কষ্ট করে খুঁজাখুঁজি করে অ্যাডমিট কার্ড পাইছি, তখন রাত বাজে 9:30, রাত 9:30 কিন্তু। পরের দিন সকালে পরীক্ষা 9টায়, ঠিক আছে। তো রওনা দিলাম, 2 ভাই, ওরে নিলাম, ওর মন খারাপ অনেক, রওনা দিলাম। সকালে পৌঁছাইছি যাবিতে, হ্যাঁ সকালে পৌঁছাইছি, সকালে 5:30টায় পৌঁছাইছি, 5:30টায় পৌঁছাইছি। পরে বললাম তো, ওই যে বললাম যে একটা রুমে গেছিলাম, ভাইয়ের রুমে, যাই হোক ঘুম হয় নাই, 2 ভাই নাস্তা করলাম, নাস্তা করে পরীক্ষা দিতে গেলাম, ঠিক আছে। 9টার দিকে পরীক্ষা ছিল, পরীক্ষার হলে গেল। আমি বললাম পরীক্ষা কেমন হয়েছে, বেরোয় জাস্ট এটাই বলছে, পরীক্ষা হয়েছে মোটামুটি, বাট ভালো হয়েছে, বাট পরীক্ষায় চান্স হবে না আর কি, ঠিক আছে। কি বলছে, ভালো হয়েছে বাট কি হয়েছে, চান্স হবে না, এরকম ছিল আর কি। ঠিক আছে, যে এই ছিল যে পরীক্ষায় চান্স হবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চলো আমরা যাই, দেখি, আল্লাহ ভরসা। তো এরপর পরের দিন আসলাম, আয়সা বললাম না, এরপরে দেখি যে জাহাঙ্গীরনগর রেজাল্ট হয়েছে। তো রাত 12টা 12:30টার দিকে রেজাল্ট হয়েছে মনে হয়। জাহাঙ্গীরনগর একদিন পরে রেজাল্ট দিতে, হ্যাঁ আজকে পরীক্ষা হলে কালকে রেজাল্ট পেয়ে যাবো। আচ্ছা, আমাদের সময় আরো আগে দিত, তো দিনে দিনে দিয়ে দিত, মানে আজকে রেজাল্ট হলে আজকে রাতে দিয়ে দিত। তো ওই দিন পরের দিন রেজাল্ট দিবে। তা আমি মনে হয় একটু বাংলাদেশ মানে যে এগ্রিভার্সিটিতে ছিলাম, আমার কয়েকটা ভাইয়ের সাথে ছিলাম, বন্ধুদের সাথে ছিলাম। তো এরপরে হলো ভাই বলতেছে কোন ছেলে জানি হলো 65তম হয়েছে বা এরকম সামথিং লাইক দ্যাট, 63তম হয়েছে। পরে তখন আমার মাথায় ক্যাচ করছে, এই আমার ভাই তো পরীক্ষা দিছে। আচ্ছা, পরে রুলটা ছিল আমার কাছে, তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, এই রুলটা মিলাই, রেজাল্টটা দেখলাম, অনলাইনে সার্চ দিলাম, পিডিএফটা নামাইলাম, তো রেজাল্ট দেখতেছিলাম, ঠিক আছে। বিশ্বাস করো, আমি রেজাল্টটা যখন মিলাচ্ছিলাম, পাশে 1 লেখা, ঠিক আছে, পাশে 1 লেখা, মানে আমি দুইবার চোখ বড় করতেছিলাম, মানে দেখতেছিলাম চোখ কষলে যে আসলে কি সত্যি দেখতেছি কিনা, মানে আসলেও কি আমার ভাই ফার্স্ট হয়েছে কিনা, মানে ফার্স্ট হয়েছে লিটারেলি, মানে পরীক্ষা এত বেশি ভালো হয়েছে কিনা জানে না, মানে এত প্রেশার, মেডিকেলে চান্স হয় নাই, মন খারাপ, সারা জার্নি করে গেছি, ঘুম হয় নাই, প্রিপারেশন নাই, মেডিকেল পরীক্ষা দিয়ে 2 দিন রেস্ট নিয়েছে, কারণ মেডিকেল পরীক্ষা 2 দিন কোনো কিছু পড়াশোনা করে নাই, ওই মেডিকেলের প্রিপারেশন, ঠিক আছে। বলতে পারো যে রেজাল্টের জন্য জাহাঙ্গীরনগরে কিছু মার্ক কাটা গেছে, ঠিক আছে, রেজাল্টের জন্য মার্ক কাটা গেছে না, 4.81 4.75 অনেক মার্ক কাটা গেছে, রেজাল্টের জন্য মার্ক কাটা গেছে। আগের থেকে অনেক কিছু গ্যাপ ছিল, ইংরেজি আর বাংলা বা আইকিউ এগুলো কিছুই জানতো না, এত কিছু জাবির জন্য আলাদা করে ওইভাবে প্রিপারেশন নিয়ে যায় নাই, ঠিক আছে। নিজের বেসিক কনসেপ্ট এত বেশি ভালো ছিল যে ওই বছর 77,000 পরীক্ষা দিছিল, অ্যাটেন্ড করছিল 77,000, মানে অ্যাপ্লিকেন্ট মনে আরো বেশি ছিল, হ্যাঁ 77,000 পরীক্ষা দিছিল, এর মধ্যে আমার ভাই ফার্স্ট হয়েছে, ঠিক আছে। এটা শুধুমাত্র আল্লাহর রহমত ছিল, এবং পাশাপাশি ওর মানে আব্বা আমার দোয়া তো অবশ্যই ছিল, শিক্ষকদের দোয়া ছিল, পাশাপাশি ওর যে ডেডিকেশনটা ছিল, ওই ডেডিকেশনটা, ওর সব ব্যর্থতা, এই যে এত ব্যর্থতা, সব ব্যর্থতাকে ছাপায়া কি করছে, সব ব্যর্থতাকে ছাপায়া কিন্তু ও নিজেও কিন্তু সেকেন্ড টাইমার ছিল, ও কিন্তু মাদ্রাসার ছাত্র ছিল, অনেকগুলো পয়েন্ট, সেইখান থেকে প্রথম স্থান অধিকার করছে, ঠিক আছে। জাবিড ইউনিট, ঠিক আছে, যে 17-18 সেশন, হ্যাঁ বুঝতে পারছি। সেই জায়গাগুলো হলো এরকম যে আসলেও তোমাকে জাজ করতে হবে তুমি কতটা পারো, তুমি কি করতে পারবা, তোমার বিশ্বাস তোমাকে থাকতে হবে, তোমার অনুপ্রেরণা তুমি নিজেই, যে তুমি নিজে পারবা ইনশাল্লাহ।
অনেকে ভাবে যে মাদ্রাসা থেকে পড়ছি পারবো কিভাবে, অনেকে ভাবে আমি তো আগে অনেক পড়ি নাই। তোমার ভাই যদি ভাবতো যে আমি 7 পর্যন্ত কিচ্ছু পড়ি নাই, আমার তো জীবনে কিছুই হবে না। তোমার ভাই যদি ভাবতো যে আমি এসএসসি এইচএসসি A+ পাইনি, আমার তো কিছুই হবে না। এবং জাহাঙ্গীরনগরের ইতিহাসে আমি যতদূর জানি ওই একমাত্র ফার্স্ট যার 2টাতে A+ নাই। ওই একমাত্র ফার্স্ট জাবিতে প্রথম স্থান অধিকার করছে যার এসএসসি এবং এইচএসসি যে কোনোটাতে A+ নাই। এই 2টার মধ্যে একটাতে A+ নাই। এবং স্যাররা ওরা 2-3 বার জিজ্ঞেস, মানে স্যাররা 2-3 বার দেখতো আর কি, এই ছেলে ফার্স্ট হয়েছে, যে ছেলে মানে 2টাতে A+ ছিল না। বুঝতে পারছি? এবং জেনুইনলি কিন্তু তো এই জন্যই বলি তুমি পরিশ্রম করে যাও, আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই সহায় হবে তোমার প্রতি। ইম্পসিবলকে আই এম পসিবল বানাও। বুঝতে পারছি? ওকে, আচ্ছা। সো আমার কথা হলো তাহলে পরবর্তী করণীয়তে তোমরা আমাদের ব্যাচটাও এনরোল করতে পারো। আমাদের ব্যাচে ভর্তি হতে হবে এমন না, তুমি যে কোনো জায়গায় ভর্তি হতে পারো, ঠিক আছে। তবে আমার কথা হলো একটা ভালো গাইডলাইন, অনলাইনে যে কোনো জায়গায় অনেক স্টুডেন্ট আছে যারা বারবার বলে যে আমরা প্রতারিত হয়েছি, অনেক টাকা খরচ করছি, অনেক টাকা। এই জন্য আমরা তোমাদের টাকাটাও সাধ্যের মধ্যে রাখছি। আমার বিশ্বাস তোমরা যারা আছে, এবং এরপরেও যদি কারো খুব বেশি প্রবলেম হয়, আর্থিক প্রবলেম থাকে, ফ্যামিলিয়াল প্রবলেম থাকে, আমাদের কাছে অবশ্যই নক করবা, ব্রাদার্স সাজেশন পেজে অথবা আমাদের পার্সোনাল প্রোফাইলে অবশ্যই নক করবা। আমরা আমাদের সর্বোচ্চ, ইভেন আমাকেও নক করতে পারো, আমার ভাইকেও নক করতে পারো, আমরা আমাদের সর্বোচ্চ হেল্প তোমাদের করব। কারণ আমরা এই পর্যন্ত অনেক স্টুডেন্টকে ফ্রি ভর্তি করছি, অনেককেই অনেক কম টাকায় ভর্তি করছি, অনেকে ফুল টাকা দিয়ে। যার প্রবলেম নাই সে অবশ্যই নক করবা না, কিন্তু যার প্রবলেম আছে সে অবশ্যই অবশ্যই আমাদের নক করবা। তোমাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো হেল্পে ব্রাদার্স সাজেশন সব সময় তোমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। অনলাইন হোক, অফলাইন হোক, তোমাদের পেইড ব্যাচ হোক, আনপেইড ব্যাচ হোক, তুমি আমার যে জায়গার স্টুডেন্ট হও, যে জায়গার ফলোয়ার হও, আমি তোমাকে সর্বোচ্চ হেল্প অবশ্যই অবশ্যই করব, যে কোনো পরামর্শের ক্ষেত্রে, যে কোনো বিষয়ে, যে কোনো সময়। এবং আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে আমরা আমাদের 2 ভাই অবশ্যই অবশ্যই সর্বোচ্চটুকু তোমাদের দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তোমাদের মোটামুটি কথা এতটুকুই। সো আমার যেগুলো কনসেপ্ট ছিল, আমার কথা হলো তোমাকে আমি বুঝাইতে চাইছি এটাই যে তুমি ব্যর্থ না, তুমি এটাই মাথায় রাখো, তুমি ব্যর্থ না, তুমি সফল হবা ইনশাল্লাহ, তুমি সফল হবা, ঠিক আছে। এটা তোমার নিয়ত হোক যে আমি সফল হব ইনশাল্লাহ, আমি ব্যর্থ না, আমি সফল হব ইনশাল্লাহ। এইটুক বিশ্বাস তোমার মনের মধ্যে, তুমি আজকেই তুমি এইটুক মানে মনের মধ্যে আনো, হ্যাঁ আমিই পারবো, আমাকে হতেই হবে, আমাকে পারতেই হবে। আমি বাংলাদেশে যদি একজনও হয়, ওই একজন যাতে আমি হই, আমাকে পারতেই হবে। এই জন্য ওইটুক ডেডিকেশন দিয়া নিজেকে ওইভাবে প্রস্তুত করে সামনের যে দিনগুলো আছে, ধরো কৃষির জন্য এখন অনেক দিন সময় আছে, জাবির জন্য এখনো প্রায় 2 মাস সময় আছে, ঠিক আছে, বা গুচ্ছের জন্য এখনো প্রায় হলো 1 মাস 1.5 মাস সময় আছে। এই সময়টাকে কাজে লাগাও, নিজেকে সর্বোচ্চটা ছপে দাও, আমার বিশ্বাস তোমরা অনেক ভালো করবে ইনশাল্লাহ। বুঝতে পারছি? সো আমার কথা এতটুকুই। এবং তোমরা অনেকে আমার দাবি ইংলিশ আর বাংলা সলভটা দেওয়ার কথা ছিল, সো চলো আমি দাবি ইংলিশ আর বাংলা সলভটা দিই। হ্যাঁ, আর একটু শেয়ার করে দাও, হ্যাঁ একটু শেয়ার করে দাও তোমরা। আচ্ছা, যারা বাংলা দেখাইছো তারা বাংলা সলভটা দেখো, আর যারা ইংরেজি দেখাইছো তারা ইংরেজি সলভটা দেখো, ঠিক আছে। আচ্ছা দেখো, বাংলা সলভটা আগে দিচ্ছি, পরে ইংলিশ সলভ দিব ইনশাল্লাহ। হ্যাঁ, দাবি বাংলা সলভ। বাংলা সলভটা অনেকে ওইভাবে শুধু আনসার দিয়ে দিয়েছে বা বলে নাই, আমি একটু তোমাদের একদম ব্যাখ্যা সহ বলতেছি, দেখো, বা অনেকে পাওই নেই এ পর্যন্ত। ইতিমধ্যে আরদালি সমেত ইউনিফর্ম পরা সাহেবদারের কাছে আসিয়া দাঁড়াইয়াছে। হ্যাঁ, কাছে আসিয়া দাঁড়াইয়াছে, ঠিক আছে। বলছে অপরাজিত গল্পে এখানে বিদেশি শব্দ কয়টা, ঠিক আছে। অনেকেই 2টা জায়গায় আসছো, তোমরা বুঝতেই পারতেছো আরদালি একটা বিদেশি শব্দ এবং ইউনিফর্ম একটা ইংরেজি শব্দ, মানে এটা একটা বিদেশি শব্দ। বাট দেখো এখানে সাহেব বিবি গোলাম এগুলো কিন্তু প্রত্যেকটাই বিদেশি শব্দ। এই সাহেবটাকে অনেকেই স্কিপ করে আসছো, বাট সাহেবটা কিন্তু একটা বিদেশি শব্দ। সাহেবটা কি শব্দ? একটা বিদেশি শব্দ। তার মানে এখানে বিদেশি শব্দ আছে কয়টা? 3টা। এখানে বিদেশি শব্দ অপরাজিত গল্পে এখানে বিদেশি শব্দ আছে 3টা, আরদালি, ইউনিফর্ম এবং সাহেবটাকে অনেকে মিস করে 2টা থেকে আসছো, কিন্তু অ্যাকচুয়ালি শব্দ হলো কয়টা? 3টা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে,
তারপর চলে আসে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো চলনসই। চলনসই কোন ধরনের প্রত্যয়? হ্যাঁ, এখানে সইটা কি? আচ্ছা দেখো এখানে আমরা জানি, ঠিক আছে, চলনের সাথে সই বলছে, চলন আর সই তুমি বুঝতেই পারতো সেটা এমনিতেই চলন কি, চলন একটা তদ্ধিত প্রত্যয়। কি প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। আচ্ছা তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে দেখো এখানে যদি তোমাকে বাংলা এটা কিন্তু বাংলা তদ্ধিত প্রত্যয় নয়, কারণ এগুলো বিশেষ নিয়মে কিছু বিদেশি তদ্ধিত প্রত্যয়। এটা বিশেষ নিয়মে কি? বিদেশি তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে, যেমন চলন সই, ঠিক আছে। তারপরে হলো এরকম আরো কিছু আছে যেগুলো হলো একদম টোটালি কি বিদেশি প্রত্যয় হিসেবে ইউজ হয়, ঠিক আছে, যেমন টিপ সই, চলন সই, এগুলো সবগুলাই বিদেশি তদ্ধিত প্রত্যয় হিসেবে ইউজ হয়। তাহলে এই জায়গায় সইটা কি? বিদেশি তদ্ধিত প্রত্যয়। এখানে সইটা কি বলছি? বিদেশি তদ্ধিত প্রত্যয়। এরকম কি আরেকটা শব্দ কি আছে, যেমন টিপ সই, অনেকে টিপ সই দেয় না, তাহলে টিপ সই, চলন সই এগুলো সবগুলাই তদ্ধিত প্রত্যয় এবং সবগুলাই বিশেষ নিয়মে বিদেশি তদ্ধিত প্রত্যয়। বিশেষ নিয়মে তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে। আচ্ছা তারপর চলে আসো 3 নাম্বার। 3 নাম্বার বলছে এনএক্স, ANNEX। এনএক্স এর পারিভাষিক শব্দ কি, অর্থ কি? হ্যাঁ, এনএক্স এর অর্থ হলো পরিশিষ্ট। হ্যাঁ, এনএক্স এর অর্থ কি? পরিশিষ্ট। এনএক্স এর অর্থ কি বলো? পরিশিষ্ট। যেমন অধ্যায়, বাকি অপশনগুলো ছিল, অধ্যায় মানে হলো চ্যাপ্টার, ঠিক আছে, সূচিপত্র তো মানে বুঝো ইন্ডেক্স, ঠিক আছে, আর পাদটিকা তো বুঝোই যে কোনো জিনিসের নিচে যেটা থাকে ওটাকে পাদটিকা বলে, এই আর কি। তবে 4 নম্বর প্রশ্নে চলে আসো। 4 নম্বর প্রশ্নে বলছে নিত্য মূর্ধন্য কোনটা ছিল? ঠিক আছে, মূর্ধন্য কোনটা ছিল? দেখো আমরা তোমাদের বইয়ে একটা 9ম 10ম শ্রেণীর বইয়ে একটা গল্প ছিল, চাণক্য মাণিক্য বন বাণিজ্য লবণ বন বেনু বেনা কঙ্কন কণিকা। ওই কঙ্কনের কঙ্কনটা কি? নিত্য মূর্ধন্য। যারা ওই কবিতাটা পারো তারাই এটা পারছো, কঙ্কন। তাহলে নিত্য মূর্ধন্য কোনটাতে ছিল? কঙ্কনে ছিল। হ্যাঁ, নিত্য মূর্ধন্য কোনটাতে ছিল বলো? কঙ্কনে ছিল, ঠিক আছে। আচ্ছা তাহলে 4টা গেল। তারপর আসো তারপর চলে আসলো 5 নাম্বার আদমশুমারি। ঠিক আছে, এই আদমশুমারি ক্ষেত্রে দেখো আদম আর হলো কি আছে? শুমারি আছে। আদম আছে আর হলো কি? শুমারি আছে। দেখো এই আদমটা হলো আরবি শব্দ, ঠিক আছে, আর শুমারিটা ফার্সি শব্দ, ঠিক আছে। তাহলে আসছে যে আদমশুমারি এটা কি শব্দ? তাহলে আদমশুমারি হলো আরবি প্লাস ফার্সি শব্দ, আরবি প্লাস কি? ফার্সি শব্দ, ঠিক আছে। তারপর চলে আসো বাংলা একাডেমিতে খ্রিস্ট কিভাবে ইউজ হয়েছে? বাংলা একাডেমিতে খ্রিস্ট, ঠিক আছে, খ্রিস্ট কিভাবে ইউজ হয়েছে? দেখো আমরা জানি খ্রিস্টাব্দ যদি বলি, খ্রিস্টাব্দের অব্দ যে আছে এটা কিন্তু সংস্কৃত, ঠিক আছে। তো এখানে দেখো এইখানে খ্রিস্টাব্দটা অ্যাকচুয়ালি যেটা হয়েছে, খ্রিস্টাব্দটা কিন্তু বিদেশি থেকে আসছিল, ঠিক আছে, কিন্তু খ্রিস্টাব্দটা আমরা বর্তমানে নিজেদের বাংলা হিসাবে ইউজ করা এই খ্রিস্টাব্দতে, ঠিক আছে, এইখানে পেটকানা মদিনস্য ইউজ করি, ঠিক আছে। যেহেতু পেটকানা মদিনস্য মানে বা মূর্ধন্যস্য ইউজ করি আমরা, মূর্ধন্যস্য কিন্তু বিদেশিতে বসে না, তোমরা জানো কি না যে বিদেশি শব্দে কখনো মূর্ধন্যস্য বসে না, বিদেশি শব্দে কখনোই মূর্ধন্যস্য বসে না। তার মানে এটাতে বাংলা কি করছি আমরা? এটাকে আত্মীকৃত করে ফেলছি, অর্থাৎ এটা বিদেশি দিতে পারবো না। কিসের জন্য? কারণ বর্তমানে খ্রিস্টাব্দতে দেখো তুমি যে প্রশ্নটা আসছে ভালো মতো খেয়াল করো, ওই প্রশ্নটাতে খ্রিস্ট বানানটা কিভাবে ছিল? এই যে খ্রিস্ট বানানটা মানে পেটকানা মূর্ধন্যস্য দিয়ে আসলো, ঠিক আছে। অর্থাৎ যেহেতু এখানে মূর্ধন্যস্য ছিল তার মানে এটা বাংলায় আত্মীকৃত হয়ে গেছে। কিভাবে হয়েছে? বাংলায় আত্মীকৃত, অর্থাৎ বাংলাতে এটা আমরা গ্রহণ করে ফেলছি, এই জন্য এদেরকে বলা আত্মীকৃত। অনেকেই অনেক জায়গায় বিদেশি দিতেছে, অ্যাকচুয়ালি এটার আনসার বিদেশি হবে না। কেন? কারণ বিদেশি শব্দে কখনো মূর্ধন্যস্য বসে না, বিদেশি শব্দে কখনোই মূর্ধন্যস্য বসে না, বিদেশি শব্দে মূর্ধন্যস্য বসে না, এই জন্য খ্রিস্টটা কি হবে? আত্মীকৃত। খ নম্বরটা আনসার হবে। কোনটা আনসার হবে? খ নম্বরটা আনসার হবে, ঠিক আছে। তাহলে আনসার কি হবে? আত্মীকৃত, বিদেশি আনসার হবে না। কেন হবে না বুঝছো? কারণ মূর্ধন্যস্য বিদেশি শব্দে বসে না, এবং এই খ্রিস্টাব্দটা আমরা সংস্কৃত থেকে নিজেদের কাছে নিয়ে এসে পড়ছি, এবং এই জন্যই এটাকে বলা হয় আত্মীকৃত। এই জন্য এটাকে কি বলা হয়? আত্মীকৃত। তাহলে বাংলা একাডেমিতে খ্রিস্টটা কিভাবে হয়েছে? আত্মীকৃত হয়েছে, হ্যাঁ, বিদেশি না কিন্তু, আত্মীকৃত, ঠিক আছে। তাহলে খ্রিস্ট আত্মীকৃত, কেন বিদেশি না বুঝতে পারছো। তারপর 7 নাম্বার, তারপরে নিচের কোনটা শুদ্ধ বানানে দেখো এখানে ছিল উষা এবং কোনা,
ঠিক আছে, উষা এবং কোনা এটাই শুদ্ধ ছিল, বাকিগুলো হচ্ছে এটাই। কেন? কারণ ত্রিকোণ যেটা ছিল, ত্রিকোণের মূর্ধন্য হয়, ওটা ভুল ছিল। অদ্যাপি, অদ্যাপির ক্ষেত্রে অদ্যাপি হয়, অধ্যাপি হয়, হ্যাঁ অদ্যাপি, আকার ছিল না। আর লাস্টে যেটা ছিল মুহুর্মুহ, আমি লাস্ট দিন যেটা ক্লাস করাইছি, আমার জাবি ডি ইউনিটে যারা ওবিসিটি ব্যাচে আসো, আমি তাদেরকে মুহুর্মুহ বানান দেখাইছি, ঠিক আছে, মুহুর্মুহ বানান দেখাইছি, ঠিক আছে। মুহুর্মুহ বানানে সবগুলাতেই রস্যকার থাকে, সবগুলাতেই রস্যকার থাকে, ঠিক আছে, সবগুলাতেই রস্যকার থাকে। এখানে একটা দীর্ঘকার ছিল, তার মানে ওটা ভুল ছিল। এই মুহুর্মুহ বানানটা আমার লাস্ট ব্যাচের আমি বাংলা ক্লাস যেটা নিছি, 1 নম্বর বাংলা ক্লাসে আমি এই বানানটা দেখাইছি, এবং এই বানানটা আসছে, এবং মুহূর্ত বানানটা আসছে, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা মুহূর্ত বানান আসছে, এটাও কিন্তু আসছে। দুইটা বানানই আমি দেখাইছি, তোমরা যারা আমার ক্লাস করছো তারা এই বানানটা আমাদের দেখছো, ঠিক আছে। তারপর 7 নাম্বার, মানুষের যখন পতন আসে, মানুষের যখন পতন আসে, ঠিক আছে, তখন পদে পদে ভুল হতে থাকে, পদে পদে ভুল হতে থাকে। এটা একটা বিখ্যাত উক্তি, তোমরা যারা হলো ফার্স্ট পেপার, এটা কিন্তু ফার্স্ট পেপার থেকে আসছে, ঠিক আছে। ফার্স্ট পেপার তোমরা যারা পড়ছো, অসমাপ্ত আত্মজীবনীর 52 যে দিনগুলা, 52 দিনগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই উক্তিটা করছে, ঠিক আছে। তাহলে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, এটা কার উক্তি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উক্তি, ঠিক আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উক্তি। ওকে, আচ্ছা, তারপরে চলে আসো, 9 নম্বর, সংস্কৃতিতে বলা যায় লাবণ্য, এই লাবণ্যতে মূর্ধন্য হবে, হ্যাঁ দন্তন্য দিচ্ছে, তাহলে এটা একটা ভুল। বলছে কয়টা ভুল আছে, হ্যাঁ। তারপর বলছে কখনো কখনো ব্যক্তির, এই যে ব্যক্তির মধ্যে একটা আকার বেশি দিছে, তাহলে এটা একটা ভুল। কখনো নির্দিষ্ট, এই নির্দিষ্ট দন্তস্ব দিছে, এই যে নির্দিষ্ট দন্তস্ব, এটা তো সবাই বুঝতেছে, এটা একটা ভুল, ঠিক আছে। নির্দিষ্ট লাস্টে যেটা করছে জাতির লেখছে, এটা আরেকটা ভুল। এই ভুলটা অনেকেই ধরতে পারে নাই, তাই ভুল কয়টা আছে? এই একটা ভুল, দুইটা ভুল, তিনটা ভুল, চারটা ভুল। কেন জাতির ভুল? কারণ জাতির লিখতে গেলে ঋষিকার হয় জাতির, আর যদি তোমার জাতীয় থাকতো তখন কিন্তু দীর্ঘইকার হয়, অর্থাৎ জাতীয়তে দীর্ঘইকার হয়, কিন্তু জাতির হলে তখন ঋষিকার হয়, জাতির হলে তখন কি হয়? ঋষিকার হয়, ঠিক আছে। এই জন্য ভুল কয়টা আছে? তাহলে এখানে ভুল কয়টা? 4টা ভুল আছে, হ্যাঁ। ভুল হলো কয়টা? 4টা। অনেকে 3টা দাগে আসছো, ঠিক আছে। অনেকে ভাবছো জাতির মনে ঠিক আছে, না, জাতির ভুল ছিল, ঠিক আছে, জাতিটা কি ছিল? ভুল ছিল। আচ্ছা, তারপর চলে আসো 10 নম্বর, সালামের মুকাজ, এটাও ফার্স্ট পেপার থেকে আসছে। ফার্স্ট পেপার তোমরা যারা গল্প পড়ছো তোমরা জানো এগুলা। সালামের মুকাজ, এটা কি হবে? এটা একদম সরাসরি লাইন তুলে দিছে, তরুণ শ্যামল পূর্ব বাংলা, তরুণ শ্যামল পূর্ব বাংলা, হ্যাঁ, এটা একদম লাইন তুলে দিছে, লাইনটা একদম সরাসরি আসছে, হ্যাঁ। তারপর চলে আসে 11 নম্বর, 11 নম্বর আসছে হলো নো ফায়ার ক্যান বার্ন উইদাউট এয়ার, নো ফায়ার ক্যান বার্ন উইদাউট এয়ার, হ্যাঁ। আচ্ছা, উইদাউট এয়ার, তো দেখো এখানে এলো বাতাস ছাড়া আগুন জ্বলে না, এটাই সবচেয়ে কারেক্ট, হ্যাঁ। বাকিগুলো কেন আমি বলতেছি, বাতাস ছাড়া আগুন জ্বলে না, ঠিক আছে, বাতাস ছাড়া আগুন জ্বলে না। দেখো বাকি অপশনগুলো ছিল আগুন জ্বলতে বাতাসের প্রয়োজন, না, আগুন জ্বলতে বাতাসের প্রয়োজন লাগে না। তারপরে খ নম্বর অপশনে ছিল বাতাস ছাড়া আগুন নিবে না, এটা কোনো কথা? বাতাস ছাড়া আগুন নিবে না, অবশ্যই নিবে, ঠিক আছে। ওইখানে ঘর বন্ধ করে দিলে দেখবে এমনি অক্সিজেন অভাব হলে আগুন নিবে গেছে। বাতাস ছাড়া আগুন জ্বালাতে পারে না, দেখো জ্বালাতে থাকাতে এটা ভুল হয়ে গেছে। বাতাস ছাড়া আগুন জ্বলে না, এটাই হলো সঠিক আনসার। বাতাস ছাড়া আগুন জ্বলে না, এটাই হলো কি সঠিক আনসার। ওকে, তারপর চলে আসো 12, বফলার উচ্চারণ বহল আছে কোথায়? বফলা, ঠিক আছে, বফলার উচ্চারণ। এক্ষেত্রে অনেকেই বুঝতে পারো না যে বফলার উচ্চারণ বলতে কি। দেখো আমরা যে উদ্বেগের কথা বলি, এটা কিন্তু আসলে উদ্বেগ, হ্যাঁ,
আমাদের যদি একদম ভাঙায় বলি তাহলে উদ্বেগ, দেখো বটা আছে, বফলাটা আছে, বাকি যেগুলো আছে বাকি হলো বিধ্বস্ত, বিধ্বস্ত ভয়ের উচ্চারণ একদম উজ্জ্ব হয়ে গেছে। তারপরে আছে সত্য, সত্যতে একদম ভয়ের উচ্চারণ নাই। দ্বন্দ্ব, দ্বন্দ্বতে ভয়ের উচ্চারণ কোনো কিছুই নেই, শুধুমাত্র উদ্বেগ যেটা এটাতে উদ্বেগ বটা আছে। তাহলে বফলা উচ্চারণ কোনটাই আছে? উদ্বেগ, ঠিক আছে? তোমাদের যেটা ছিল উদ্বেগ, হ্যাঁ, বফলার উচ্চারণটা উদ্বেগ আসলো, হ্যাঁ, ঠিক আছে। তারপর চলে আসলো নিচের কোনটা শুদ্ধ নয়? 13 শুদ্ধ নয়। শুদ্ধ নয়ের মধ্যে কি ছিল? শুদ্ধ নয়ের মধ্যে ছিল নবায়ন, ঠিক আছে? নবায়নে সবসময় দন্তন্য হয়, এই জায়গায় ওরা মূর্ধন্য দিছে, তার মানে এটা ভুল ছিল। নবায়ন মানে কি হবে? দন্তন্য হবে। নবায়ন সবসময় কি হয়? মূর্ধন্য, দন্তন্য হয়, ঠিক আছে? তাহলে ওরা কি দিয়েছিল? অপশনে কি ছিল? অপশনে মূর্ধন্য ছিল। অপশনে যেহেতু মূর্ধন্য ছিল তাহলে এটাই হলো আমার কি? শুদ্ধ নয়। শুদ্ধ নয় বলছে এই জন্য, কারণ বাকি যেগুলো ছিল রূপায়ণ অবশ্যই মূর্ধন্য হবে, গৃহায়ন অবশ্যই মূর্ধন্য হবে, নগরায়ন অবশ্যই মূর্ধন্য হবে। বাট নবায়নের সঠিক আনসার মানে সঠিক বানান হলো ন বা অন, ঠিক আছে? দন্তন্য হবে আর কি, ঠিক আছে? তারপর চলে আসো তারপর চলে আসো 14 নম্বর। 14 নম্বর আসছিল ভার্যর বিপরীত শব্দ কি? ভার্য বিপরীত, অনেকে ভার্য মানে জানো না, ঠিক আছে? ভার্য মানে আসলে হলো বউ, ঠিক আছে? সুন্দর ভাষায় যদি বলি ভার্য মানে হলো বউ, হ্যাঁ। ভার্য মানে কি? সুন্দর একটা ভাষা না, বউ। তাহলে বউ যেহেতু, বউয়েরটা হলো কি? স্বামী হবে, মানে জামাই হবে আর কি, হ্যাঁ। এখন দেখো অপশনগুলোতে কি কি ছিল? অপশনগুলোতে দ্বার ছিল, এই দ্বার মানেও কিন্তু স্বামী, দ্বার মানে হলো বউ, ঠিক আছে? বিপরীত চাইছে তো, হ্যাঁ, দ্বার মানেও কিন্তু বউ। তারপর ছিল বনিতা, বনিতা মানেও বউ, ঠিক আছে? আর এটা ছিল জায়া ছিল। দেখো তোমরা জানো যে জায়া ও পতি, জায়া ও পতি ইকুয়াল টু হয় দম্পতি, ঠিক আছে? দেখো এক্ষেত্রে পতি মানে কি? পুরুষ না, পতিটা তো পুরুষ, তাহলে পুরুষ যদি হয় তাহলে জায়া মানে কি? অবশ্যই স্ত্রী বা বউ, হ্যাঁ। তার মানে জায়া মানেও বউ বলতে পারো বা স্ত্রী বলতে পারো। তো বিপরীত চাইছে, তো বিপরীত আনসার কোনটা হবে? বিপরীত আনসার অবশ্যই হবে দ্বৈত। আনসার কি হবে? দ্বৈত, ঠিক আছে? তাহলে ভার্যর বিপরীত হলো দ্বৈত। এটা অনেকেই এটার ব্যাখ্যা জানো না, এই জন্য ব্যাখ্যাটা দিলাম। দেখো এখন তুমি বুঝতে পারবা, হ্যাঁ। ভার্য মানে হলো বউ, এটা হলো বাংলা হলো দ্বৈত, যার মানে হলো অনেকটা স্বামী আর কি, হ্যাঁ, স্বামী, বুঝতে পারছো? বা জামাই বলতে পারো, ওকে। আচ্ছা, তারপর লাস্ট প্রশ্ন আমাদের বাংলা সলভের লাস্ট প্রশ্ন আমাদের, সেটা 15 নম্বর প্রশ্ন। বলছে সারমর্মের ক্ষেত্রে, হ্যাঁ, সারমর্মের ক্ষেত্রে, সারমর্মের ক্ষেত্রে কি করা যাবে না? প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ উদ্ধৃতি, উদ্ধৃতি তো দেওয়ারই দরকার নাই। তো সারমর্ম এমনিতেই শর্ট করে বলতে বলছে, কোনো উদ্ধৃতি ইউজ করা যাবে না। তাহলে প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ উদ্ধৃতি এটা দেওয়া যাবে না, হ্যাঁ, এটা দেওয়া যাবে না, এটা অ্যান্সার আর কি। বুঝতে পারছি? এই হলো আমার বাংলা মোটামুটি সলভ, ঠিক আছে? আমার বিশ্বাস তোমরা ব্যাখ্যা সহ বাংলা সলভটা পেয়ে গেছো। চলো আমরা ইংলিশ সলভ দিই। ইংলিশ সলভে আসো। বাংলা সলভ নিয়ে কারো কোনো প্রবলেম আছে বা জানাইতে পারো? বাংলা সলভ নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? বাংলা সলভ বুঝতে পারছো কিনা? সবকিছু ক্লিয়ার আছে কিনা? কাটমার্ক কত হতে পারে ডাবি? আমি এই ভিডিওর প্রথম থেকে কাটমার্ক দিছি, আমি ভিডিও শেষ করলে তুমি কাইটা দেখো, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, তারপরে হলো ভাইয়া জিএসটির ইংলিশ কোশ্চেনও কি ডিইউ এর মতো হবে? আচ্ছা, ইংলিশ কোশ্চেন খুব হার্ড হয়েছে আমি এরকম মনে করি না। ইংলিশটা আমি আজকে সলভ দিই, তুমি বুঝতে পারবা, ঠিক আছে? ম্যাথের পরিবর্তে ইংলিশ আনসার করতে যাচ্ছি, হ্যাঁ, অবশ্যই করতে পারো, ঠিক আছে? আমি ইংলিশ সলভটা দিই, তাহলেই বুঝতে পারবা, ওকে? ইংলিশ সলভটা নাও, তাহলেই বুঝতে পারবা। আচ্ছা, ইংলিশ প্রশ্নে আসো, ইংলিশ সলভ 1 নম্বর আসো। বলছে ইফ সামওয়ান ইজ পেসিমিস্টিক, if someone is pessimistic, she or he is not. pessimistic মানে হলো হতাশ,
ঠিক আছে, হতাশ আর কি, তোমাদের মতো। ধরো তুমি যে হতাশ সে কি আশাবাদী হবে? যে হতাশ সে নট অপটিমিস্টিক। ঠিক আছে, এটা একটা হলো জাস্ট বিপরীত থেকে আসছে। পেসিমিস্টিক মানে হতাশ, আর অপটিমিস্টিক মানে আশাবাদী। ঠিক আছে, আশাবাদী। তাহলে যে পেসিমিস্টিক মানে হতাশ সে আসলে শি ইজ নট কি অপটিমিস্টিক, সে আশাবাদী না কারণে হতাশ। এই জন্য বলি আশাবাদী হও, হতাশ হও না, অপটিমিস্টিক হও। হ্যাঁ, আজকে যে প্রশ্নটা আসছে এরকম হও, অপটিমিস্টিক হও, হতাশ হওয়ার দরকার নাই, পেসিমিস্টিক হওয়ার কোনো প্রয়োজন নাই, কি হও অপটিমিস্টিক হও। ওকে, আচ্ছা 2 নম্বর চলে আসো। বলছে উড ইউ লাইক টু গো, উড ইউ লাইক টু গো, তো এটা তো একদম সুন্দর একটা প্রিপোজিশন আসছে, ফর এ ওয়াক। ঠিক আছে, ফর এ ওয়াক, উড ইউ লাইক টু গো ফর এ ওয়াক, আমরা কি কিছু দূরের জন্য হাঁটতে পারি? ঠিক আছে, আচ্ছা তারপর চলে আসো 3 নাম্বার, দে কুড নট, দে কুড নট হেল্প। ঠিক আছে, দে কুড নট হেল্প বাট, এটা একটা ফ্রেজাল, ঠিক আছে, এটা একটা ফ্রেজ যেটার অর্থ হলো বাধ্য করা, যেটার অর্থ কি বাধ্য করা। ঠিক আছে, তাহলে কি হবে, কুড নট হেল্প বাট, এটা একটা টোটাল একটা ফ্রেজ যার অর্থ হলো বাধ্য করা। অর্থাৎ দে কুড নট হয়ে গেল, দে কুড নট হেল্প বাট লিভ দ্য কার অন দ্য রোড হোয়ার ইট হ্যাড ব্রোকেন ডাউন, মানে এটা তাদের জরুরি কোনো কাজ ছিল, ঠিক আছে, এটা ভেঙে গেছে, তো এটাকে তাদের বাধ্য করছে এই গাড়িটাকে ছেড়ে দিতে। তাহলে দে কুড নট হেল্প বাট মানে বাধ্য করা। ঠিক আছে, বাকিটুকু আর লিখলাম না, হ্যাঁ সেম হবে। তারপর চলে আসো 4 নাম্বার, দেয়ার ইজ নাথিং। ঠিক আছে, দেয়ার ইজ নাথিং, দেয়ার ইজ নাথিং। দেখো ডেশ এ গ্লাস অফ কোল্ড ওয়াটার, এখানে দেখো ডেশ, প্রশ্নটা ভালো মতো পড়ো, এ গ্লাস অফ ওয়াটার অন এ হট সানি ডে, হট সানি ডেতে কোল্ড ওয়াটারের কথা বলছে, এটা একটা তুলনা বোঝাইছে। তো এই জন্য এখানে তুলনা যেহেতু বোঝাইছে, দ্যাটস ওয়াই এটাকে তোমাকে অবশ্যই তুলনার জন্য তোমাকে কি দিতে হবে, মোর, তোমাকে অবশ্যই মোর রিফ্রেশিং, মোর রিফ্রেশিং। ঠিক আছে, মোর রিফ্রেশিং দেন, কারণ আমরা জানি তুলনা করাতে কি বোঝানো হয়, দেন বোঝানো হয়, THAN বসে। ঠিক আছে, তাহলে মোর রিফ্রেশিং দেন এটা বুঝবে। অনেকেই অ্যাজ ওয়েল এজ দিতেছে, অনেক জায়গায় দেখবা আনসার অ্যাজ ওয়েল এজ দিছে, অ্যাজ ওয়েল এজ দিছে, এটা হবে না অ্যাজ ওয়েল এজ। কেন না, কারণ এখানে তোমার তুলনা বোঝাইছে, কোল্ড ওয়াটারটা হট সানি ডেতে অনেক ইম্পর্টেন্ট, মোর রিফ্রেশিং। ঠিক আছে, তাহলে মোর রিফ্রেশিং দেন আমরা বলছি তুলনা বোঝাইতে দেন বসে, দ্যাটস ওয়াই এই দেন দ্বারা একটাই ছিল, মোর রিফ্রেশিং দেন। এই জন্য আমার তুলনা বোঝানোর জন্য অবশ্যই আমার আনসার কি হবে, বেস্ট আনসার হবে দেন হবে, বেস্ট আনসার কি হবে দেন হবে। ওকে, আচ্ছা তারপর চলে আসো, এরপরে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে বলবা, হ্যাঁ আমি দেখবো ইনশাল্লাহ। 5 নাম্বার চলে আসো, বলছে থিংস রিয়েলি টুক অফ, things really took off, things really took off when Microsoft Windows was introduced in 1985। আচ্ছা, বলছি এখানে টুক অফটা কিভাবে হয়, দেখো টুক অফ মানে হলো যাত্রা করা বা উড্ডয়ন করা। তোমাকে যদি অ্যাকচুয়াল অর্থ বলি উড্ডয়ন করা, ঠিক আছে, বা যাত্রা করা। নর্মাল টুক অফ মানে কি, বলে না টেক অফ করছে, মানে বিমানে উঠছে, উড্ডয়ন করছে, যাত্রা শুরু করছে, টেক অফ করছে। বাট এইখানে অ্যাকচুয়ালি আসলে টুক অফ বলতে এখানে তো আর উড্ডয়ন করা বোঝাইতেছে না। যে মাইক্রোসফট যখন 1985 সালে প্রথম আসলো তখন এটা আসলে কি করছে, এটা আসলে মূলত সাডেন রাইজ ইন পপুলারিটি, নতুন করে তারা কি করছে, জনপ্রিয়তার শীর্ষে চলে গেছে। তাহলে সাডেন রাইজ ইন পপুলারিটি, ঠিক আছে, পপুলারিটি, বুঝছো, সাডেন রাইজ ইন পপুলারিটি হবে। ঠিক আছে, এটা অনেকেই যদিও এই নাম্বারটা বলতেছে, এই নাম্বারটা হওয়ার সম্ভাবনা খুবই কম। সাডেন রাইজ ইন পপুলারিটি এটাই সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমি যতদূর ঘাটাঘাটি করলাম বা দেখলাম সাডেন রাইজ ইন পপুলারিটি এটাই সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, তারপর 6 নাম্বার, ড্যাশ দ্য রাইজ ইন আনএমপ্লয়মেন্ট ইন সিটিজ, ইন আনএমপ্লয়মেন্ট in cities। ঠিক আছে, more and more people continue to move, more and more people, ঠিক আছে, continue to move urban centers। হ্যাঁ, ঠিক আছে,
দেখো এখানে যে অপশনগুলো ছিল, ঠিক আছে, এটা সেন্টেন্স কারেকশন থেকে আসছে বা সেন্টেন্স কারেকশন যে ব্যাপারটা আছে ওইখান থেকে আসছে। দেখো এনে একটা অপশন ছিল ইভেন দো, কারণ আমরা জানি ইভেন দো হইতে গেলে অবশ্যই একটা সেন্টেন্স হইতে হয়। দেখো এটা কোনো সেন্টেন্স কিন্তু হয় নাই, মানে এনে কোনো ভার্ব নাই, দ্যাটস ওয়াই ইভেন দো যেটা ছিল ডি নাম্বার অপশন যেটা ছিল এটা সবার আগে হবে না, ঠিক আছে। তারপর আর কি কি ছিল, আর ছিল ইন রিলেশন টু, ডেসপাইট, ডিউ টু, তিনটাই হইতে পারে। তবে অর্থের বিচারে দেখো এখানে যদি আমি ডেসপাইট দেই তাহলে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, কারণ আমরা জানি ইনস্পাইট অফ এর পরে ভার্ব প্লাস আইএনজি বসে, বাট ডেসপাইট এর পরে কিন্তু নরমাল নাউন বসে। অর্থাৎ ডেসপাইট দ্য রাইজ ইন আনএমপ্লয়মেন্ট ইন সিটিজ, ঠিক আছে, আনএমপ্লয়মেন্ট হয়ে গেল, ডেসপাইট দ্য রাইজ ইন আনএমপ্লয়মেন্ট ইন সিটিজ, যদিও শহরে কি হয়েছে বেকারত্বের হার অনেক বাড়ছে, তারপরও মোর এন্ড মোর পিপুল কন্টিনিউ টু মুভ আরবান সিটিজ, তারপরে বেশিরভাগ মানুষই কি হচ্ছে, বেশি বেশি মানুষ কি হয়েছে, শহরমুখী হচ্ছে। তার মানে এটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয়। সো আনসার আমার কি ডেসপাইট, ঠিক আছে, আনসার কি ডেসপাইট। তারপর চলে আসো এরপরের প্রশ্ন, চলে আসো। এরপরের প্রশ্ন ছিল সিনোনিম আসছিল একটা, হ্যাঁ সিনোনিম আসছিল, সিনোনিমটা ছিল কনস্পিসিয়াস, কনস্পিকিউয়াস। যার সিনোনিম কি ছিল, যার সিনোনিম ছিল নোটিসেবল, ঠিক আছে, নোটিসেবল, নোটিস, ঠিক আছে, নোটিসেবল মানে হলো কি দর্শনীয়, মানে দৃষ্টাব্দ, ঠিক আছে, কনস্পিসিয়াস বা নোটিসেবল, রিমার্কেবল, এগুলো সব সিনোনিমাল ওয়ার্ড, ঠিক আছে। কনস্পিসিয়াস বাকিগুলো হয় না, বাকিগুলো তুমি দেখো হাইডেন মানে হলো কমপ্লেক্স, হাইডেন মানে কি মানে গোপন করে রাখা, কমপ্লেক্স মানে কমপ্লেক্সিটি, ঠিক আছে, মানে জটিল করা, টুগেদার মানে একত্রে। তার মানে বাকি তিনটা অপশনই কি এটার সাথে যায় না। সবচেয়ে বেশি ভালো যাচ্ছে কোনটা, নোটিসেবল, বা যদি রিমার্কেবল থাকতো রিমার্কেবলও হইতে পারতো, ঠিক আছে। আচ্ছা তারপরে চলে আসো তারপর চলে 8 নাম্বার। 8 নাম্বার কি ছিল, when রূপক entered the class, when রূপক entered the class। দেখো এই যে একটা প্রিপোজিশন তোমাকে আমি সবসময় বলি যে এন্টার্ড এর পরে দেখো ইনটু বসে না, অনেকেই বলো এন্টার্ড ইনটু দ্য ক্লাস, দেখো এন্টার্ড এর পরে কখনো কি বসে না, ইনটু বসে না, দেখছো ইনটু বসে না। তাহলে এন্টার্ড দ্য ক্লাস, ঠিক আছে। দেন এখানে কি হবে, দেন কি বলছে, দেন দ্য লেকচার, সরি এখানে একটা আছে দ্য লেকচার, আচ্ছা দ্য লেকচার ড্যাশ, দ্য লেকচার ড্যাশ, ঠিক আছে, when entered the class the lecture dash, so he found it hard to follow, so he found it, found না তো, so he found it hard to follow। দেখো এরকম যদি হয় এই ক্ষেত্রে যে কাজটা আগে হয়, এখানে একটা বিটু আছে, ঠিক আছে, বিটু আছে মানে কি যে কাজটা আগে হয় সেটা কি হবে, সেখানে পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ বি3 হবে, ঠিক আছে। এক্ষেত্রে হলো যেহেতু কাজটা হলো লেকচারটা আগে শুরু হয়েছে, লেকচারটা কি হয়েছে আগে শুরু হয়েছে, লেকচারটা যেহেতু আগে শুরু হয়েছে এই জন্য এখানে আনসারটা হবে হ্যাড অলরেডি বিগান আর কি, হ্যাড অলরেডি বিগান, ঠিক আছে। বাকি অপশনগুলোর ক্ষেত্রে যদি বলি দেখো আরেকটা আছে ওয়াজ অ্যাবাউট বা ওয়াজ অলরেডি এন্ডেড, এটা অর্থের সাথে মিলে না, লেকচার শেষ হয়ে যাবে কেন, অর্থাৎ সে যখন ক্লাসে ঢুকলো লেকচার অলরেডি বিগান মানে লেকচারটা শুরু হয়ে গেছে, এই জন্য সে ফাউন্ড মানে সে লেকচারটা ধরতে পারতেছে না, সে ফাউন্ড ইট হার্ড টু ফলো, সে এটা তো স্বাভাবিক, একটা লেকচার টিচার শুরু করে ফেললে অনেক সময় যায় কি করা যায় না, ক্লাসে ধরা যায় না। ধরো মাঝখান থেকে হঠাৎ করে আসলে আমার ক্লাসে তুমি বুঝবা না যে কি নিয়ে কথা বলতেছি, এই জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হলো হ্যাড অলরেডি বিগান, ঠিক আছে। তারপর 9 নম্বর চলে আসো, আওয়ার কলেজ প্রিন্সিপাল, ঠিক আছে, আওয়ার কলেজ প্রিন্সিপাল ইজ অ্যান একাডেমিক, ঠিক আছে, ডেশ, একাডেমিক ডেশ। দেখো এখানেও কি আসছে, এখানেও একটা ফ্রেজাল ভার্ব আসছে বা গ্রুপ ভার্ব আসছে, যেটা সরাসরি অর্থ হলো থ্রো অ্যান্ড থ্রো। অপশনটা কি হবে, অপশনটা হবে থ্রো অ্যান্ড থ্রো, ঠিক আছে, থ্রো অ্যান্ড থ্রো, যার অর্থ কি, যার অর্থ হলো কমপ্লিটলি, যার অর্থ যদি বলি তাহলে কি কমপ্লিটলি, মানে আমাদের প্রিন্সিপাল একজন একাডেমিকলি মানে কমপ্লিটলি একজন একাডেমিক শিক্ষক, মানে সে একদম কমপ্লিটলি বা থ্রো অ্যান্ড থ্রো সে একদম জেনুইনলি একজন শিক্ষক, যেমন জেনুইনলি সে একদম আদর্শ একজন শিক্ষক। এই জন্য আওয়ার কলেজ প্রিন্সিপাল ইজ অ্যান একাডেমিক থ্রো অ্যান্ড থ্রো, মানে কমপ্লিটলি সম্পূর্ণভাবে সে কি একাডেমিক, ঠিক আছে। এই জন্য এটা একটা ফ্রেজাল ভার্ব আসছে, তার আনসার কি হবে থ্রো অ্যান্ড থ্রো, যার অর্থ কি কমপ্লিটলি বা সম্পূর্ণভাবে, ঠিক আছে। তারপর 10 নম্বর, ডিউরিং দ্য কোভিড-19, ঠিক আছে, ডিউরিং দ্য কোভিড-19
many families had deal to many families had to deal with ঠিক আছে had to deal with dash in order to reduce expenditure এই তোমাদের কি দেখা যাচ্ছে expenditure আচ্ছা দেখো আমি বলতেছি মুখে বলতেছি দেখো during the COVID-19 pandemic many families had to deal মানে এই প্যান্ডেমিকের সময় অনেক ফ্যামিলি কি করতে হয়েছে অনেক ফ্যামিলির যে আয় ব্যয়ের হিসাবটাকে মিতব্যয়ী হইতে হয়েছে হ্যাঁ এই জিনিসটাকে প্রকাশ করার জন্য দেখো কি হয় অস্টারিটি হয় ঠিক আছে এখানে কি হবে অস্টারিটি ঠিক আছে যেটা হলো মিতব্যয়ী হওয়া বা আয় ব্যয়ের হিসাব অনুসারে চলা আর কি তাহলে কোভিড-19 এর সময় অনেক ফ্যামিলি কি হইতেছে অনেক ভালো ফ্যামিলির আয় ব্যয় কমে মানে আয় কমে গেছিল সবার চাকরি চলে গেছিল অনেকের চাকরি চলে গেছিল এইজন্য সবাই কি হয়েছে অস্টেরিটি মানে মিতব্যয়ীদের সাথে জীবন যাপন করছে বা আয়ের সাথে ব্যয়কে মিলায় জীবন যাপন করছে এইজন্য সবচেয়ে বেশি কি অ্যাপ্রোপ্রিয়েট হলো অস্টেরিটি ওকে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কি অস্টেরিটি ঠিক আছে আচ্ছা তারপরে চলে আসো তারপর 11 নম্বর আসো ড্যাশ এ ট্যাক্সি ঠিক আছে ড্যাশ এ ট্যাক্সি we would not have missed wouldn't have missed ঠিক আছে 13 এটাকে দেখো এটা সবসময় আমি কন্ডিশনাল যাদের পড়াই আমি কন্ডিশন পড়াইতে সময় বলি দেখো wouldn't have missed এখানে একটা B3 মানে ফর্ম আছে যেটা হলো কি যেটা থার্ড কন্ডিশনাল কোন কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল ঠিক আছে থার্ড কন্ডিশনাল যেহেতু ঠিক আছে লিখছি থার্ড কন্ডিশনাল ঠিক আছে থার্ড কন্ডিশনাল যেহেতু তাহলে আগে অবশ্যই কি হবে না দেখো যেহেতু এটা থার্ড কন্ডিশনাল তাহলে অবশ্যই কি হবে ইফ উই হ্যাড টেকেন ঠিক আছে ইফ উই হ্যাড টেকেন হবে বাকিগুলো হওয়া পসিবল না কেন কারণ এখানে যেহেতু থার্ড কন্ডিশনাল আছে কেন অবশ্যই কি আসবে হেড আসছে বিদায় তো এখানে উড হ্যাভ আসছে তো তুমি পরেরটাকে আগে খেয়াল করবা যেহেতু এটা থার্ড কন্ডিশনাল সো আমার আনসার কি হবে হ্যাড টেকেন ঠিক আছে হ্যাড টেকেন তারপর 12 এটা একটা সেন্টেন্স কারেকশন থেকে আসছে 12 নম্বর যে প্রশ্নটা এটা সেন্টেন্স কারেকশন থেকে আসছে দে দিস মাচ ফান ঠিক আছে since they came to study at school ঠিক আছে দেখো যারা শুধু রাবি পরীক্ষা দিচ্ছে ব্যাপারটা এমন না ইংলিশ যারা ভবিষ্যতে জায়গাতে যাও তাদের জন্য দেখবেন যারা মেডিকেল ভর্তি কোচিং করবা সেকেন্ড টাইম তারা অবশ্যই ইংলিশ ক্লাসটা দেখবা ঠিক আছে এটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য আচ্ছা দেখো দে ডেস দিস মাচ ফান সিন্স দে এটা একটা সেন্টেন্স কারেকশন থেকে আসছে দেখো এই পাশে খেয়াল করো এই পাশে একটা B2 ফর্ম আছে মানে কেম আছে তার মানে এইখানে অ্যাট লিস্ট B2 হবে এর আগে কিছু হওয়া সম্ভব না মানে B1 হওয়া সম্ভব না দেখো তিনটা অপশনে ডো নট হ্যাভ মানে B1 ফর্ম প্রেজেন্ট ফর্ম বাট তারপর আসছে হলো কি আছে আরেকটা আছে হলো হ্যাড নট হ্যাভ হেডের পরে কখনোই হ্যাভ বসে না ইম্পসিবল সো এটাও হওয়া সম্ভব না বাকি হলো একটা আছে হ্যাড নট হ্যাড আরেকটা আছে হ্যাভ নট হ্যাড দেখো আমরা জানি সব সময় হ্যাড যেটা আছে এটার পর ভার্ব হিসেবে হ্যাড আসে সো এটা কি আসবে হ্যাড নট হ্যাড হবে আনসারটা কি হবে হ্যাড নট কি হবে হ্যাড হবে ঠিক আছে সো আমার আনসারটা অ্যাকচুয়ালি কি হবে হ্যাড নট হ্যাড হবে ঠিক আছে তাহলে আনসারটা হলো হ্যাড নট হ্যাড হবে ঠিক আছে হ্যাড নট হ্যাড হবে তারপর চলে আসো 13 নম্বর she will be studying science ঠিক আছে এটা বলছে একটা ট্যাগ কোশ্চেন আসছে দেখো আমরা জানি উইল থাকলে কি হয় ওন্ট হয় ঠিক আছে ওন্ট কারণ এটা যেহেতু পজিটিভ তাহলে এই পাশে কি হবে নেগেটিভ হবে তাহলে ওন্ট শি হবে এই সহজ জিনিস আনসার কি ওন্ট শি হবে তারপর 14 নম্বর আচ্ছা মুছে দিলাম তারপর 14 নম্বর যেটা আছে কারেক্টলি স্পেলড ঠিক আছে দেখো এখানে দুইটা আনসার ঠিক ছিল এটা হলো আর্গুমেন্ট ঠিক আছে একটা ছিল আর্গুমেন্ট সরি ই লিখে ফেলছি এটা ছিল আর্গুমেন্ট আর ডি নাম্বার ছিল মিসস্পেল
ঠিক আছে, দুইটাই কারেক্ট ছিল। এখন কোনটা যে আনসার দেয় আল্লাহ জানে, ঠিক আছে, হয়তো বা দুইটাই কারেক্ট ধরতে পারে, ঠিক আছে। যারা দুইটার মধ্যে যে কোনো একটা দাগাইছো তারাই কারেক্ট ধরতে পারো, বাট এই নাম্বার অপশনটাকে বেশি প্রায়োরিটি দিবা, কারণ এই নাম্বারটা যেহেতু ঠিক আছে সবসময় ফার্স্ট অপশনটাকে দেওয়ার চেষ্টা করবা, বাট এটা দুইটাই কারেক্ট হওয়ার কথা, এটা জানি না কি করবে, ঠিক আছে। তারপর শি ইজ টু টায়ার্ড, শি ইজ টু টায়ার্ড, ঠিক আছে, টু পুট আপ উইথ, হ্যাঁ, টু পুট আপ উইথ, এটা তো একদম ফ্রেশ, একদম একটা গুগল আর কি বলে এটা ফ্রেজাল ভার্ব আর কি, হ্যাঁ। এই জন্য বলি গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব এগুলো খুব ভালো মতো পড়বা, ফ্রেজগুলো খুব ভালো মতো পড়বা। পুট আপ উইথ মানে সহ্য করা, ঠিক আছে, পুট আপ উইথ সহ্য করা, দিস নয়েজ এনিমোর, ঠিক আছে, দিস নয়েজ এনিমোর, ঠিক আছে। তাহলে সি ইজ টু টায়ার্ড মানে সে এতটাই মানে কি বলে মানে ক্লান্ত হয়ে গেছে, মানে এটা সহ্য করতে করতে, মানে সে আর এই শব্দটা নিতেই পারতেছে না, ঠিক আছে। তাহলে পুট আপ উইথ মানে সহ্য করা, তাহলে পুট আপ উইথ, তাহলে আনসারটা কি হবে আপ উইথ, পুট আপ উইথ মানে সহ্য করা। এই জন্য বলি গ্রুপ ভার্ব, তারপর হলো ফ্রেজ মানে কি বলে ইডম এন্ড ফ্রেজ, এগুলো খুব সুন্দর করে পড়বা, ঠিক আছে। দেখো অনেকগুলো ভোকাবুলারি পার্ট আসছে, কারেকশন খুব সুন্দর করে পড়বা, সেন্টেন্স কারেকশন খুব সুন্দর করে পড়বা, অর্থগুলো বোঝার চেষ্টা করবা, অ্যানালাইসিস করে পড়বা, প্রশ্নগুলো মুখস্থ করবা না, ইংলিশ সরাসরি কমন পড়বে না। সবসময় আমি বলি ইংলিশ কখনোই সরাসরি কমন পড়বে না। অনেকে ভাবে ইংলিশ যে ভাইয়ের কাছে পড়ো, যে স্যারের কাছে পড়ো, তুমি যদি ভাবো ঢাকা ইউনিভার্সিটিতে মেডিকেলে ইংলিশ 15 তোমার কমন পড়বে সরাসরি, এটা ইম্পসিবল, ইম্পসিবল। ইংলিশ সরাসরি কমন পড়বে না। তাহলে ইংলিশের জন্য কি করতে হবে, বেসিক কনসেপ্ট রাখতে হবে যে আমি দাগাবো ইনশাল্লাহ ইংলিশ যেরকম প্রশ্নে আসুক, ঠিক আছে, যেরকম প্রশ্নে আসুক আমি দাগাবো, বুঝতে পারছি। আমি ম্যাথের পরিবর্তে ইংলিশ হ্যাঁ অবশ্যই আনসার করতে পারো, হ্যাঁ, ঠিক আছে। সবাই বুঝতে পারছো তো, সবাই ভালো থাকবা, সবাই অনেক অনেক শুভকামনা সবার জন্য। সবাই ব্যর্থতাকে ভুলে যায়, সুন্দর করে সামনে যে দিনগুলো আছে এগুলোকে কাজে লাগাও। সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবা, আমাদের ব্রাদার সাজেশনের জন্য দোয়া করবা, আমার পরিবারের জন্য দোয়া করবা। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।